প্রশ্নই তো বলা হয় যে মানে জানার কিছু বিষয় ছিল আর কি Sure, go ahead. ইচ্ছা। হ্যাঁ, প্রথমত আমি যখনই বড় হলাম বুঝতে শিখলাম তখন একটা শব্দ খুব কানে বাজতো বাংলাদেশেই। যদিও দু একটা দেশে যাওয়া হয়েছে ওইখানে ওইটা ঠিক ফিল করি নাই। এই নাস্তিক শব্দটা, তো ওই নাস্তিক বলতে দু একজনের নাম আগে জানতাম, প্রায় সময় দেখলাম তাদেরকে এই খুন করা হইলো দু একজনকে। পরে শুনতে পারলাম তারা নাস্তিক, তাদেরকে একটা শ্রেণী তাদেরকে খুন করছে। এটা মানে অনেকটা সময়ের আগের কথা, কত হবে 15-20 বছর আগের কথা। তো আচ্ছা। মাঝখান দিয়ে আর এইগুলো নিয়ে খুব একটা হয়তো এগুলো চলতে ফিরতে কত ঘটনাই হয়, তখন হয়তো ওই মন মানসিকতা তত ভারী ছিল না, খেয়াল করিনি ঘটনাটা কি ঘটলো। হুম। তবে এই সময় আইসা যখন আবার এই ঘটনাগুলো দেখতেছি যে হ্যাঁ এরকম ঘটনাগুলো আবারও ঘটতেছে, খেয়াল খুশি মতো এই পা পেয়ে যাচ্ছে একটা শ্রেণী, তখন প্রশ্ন জাগে আসলে এই নাস্তিক তারাই বা কারা, আর যারা তাদেরকে খুন করতেছে মারতেছে তারাই বা কারা, তাদের মধ্যে পার্থক্যটা কি, তাদের আদর্শগত বিভেদটা কোথায়? এটা তো এবং ক্রিস্টাল ক্লিয়ার ভাই, তাদের আদর্শগত বিবেকটা কোথায় এটা আপনি বুঝতেছেন না? না আমার এই মানে কথাটা শেষ করি ভাইয়া। ক্রিস্টাল ক্লিয়ার সেটা তো এক একজনের কাছে এক একটা জিনিস এক এক রকম ব্যাখ্যা দেয়, এক একজনেরটা এক এক রকম মতামত। মানে আমি আমারটা শেষ করি একটু বলি, হ্যাঁ যদি কিছু মনে না করেন। শিওর। তো ও এটা দেখতে দেখতে তো এত দূর আসা, তো দুই একটা দেশে যাওয়ার সৌভাগ্য হয়েছে। তো তো ওইখানে আবার দেখলাম যে ধর্ম নিয়ে এত কোনো মত পার্থক্য নাই, যার যার মতন তার ধর্ম সে পালন করতেছে। কারো ধর্ম কেউ কাউকে খোঁচা মারছে না, মানে কোনো কিছুই না। কারো ধর্ম কেউ এই যে ধুতি ধরে টান মারে না, কেউ পাঞ্জাবি ধরে কেউ টান মারে না, কেউ দাড়ি ধরে কেউ টান মারে না। মানে আক্ষরিক করতে আর কি এগুলা হয়, যে কেউ কাউকে আঙ্গুল দেয় ইয়া হয় না আর কি। তা আমাদের দেশে যেটা হয়, যা আমি একটা সময় পর বুঝতে পারলাম যে এখানে সন্না ভিত্তিক একটা ধর্ম প্রচার করা হয়েছে। তো সন্না ভিত্তিক ধর্ম তো মূলত এই মেসেঞ্জার যেটাই বলি না কেন, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেটাই বলি না কেন, ওনার মাধ্যমে আসছে। যেটা পরে বুঝতে পারলাম যখন আমি আমি কিন্তু এই যে পারিবারিক ভাবে যে এটা হয়েছে কি 20-25-30 বছর হয়ে গেছে, পারিবারিক ভাবে কিংবা ওই সামাজিক ভাবে কখনো আমাকে ধর্মের ব্যাপারটা ওইভাবে আলাদা করে কেউ ডেকে নিয়ে বলে নাই। ওই দেখছি শিখছি গেছি আইসি মসজিদে মক্তবে ওইভাবে শিখা হয়েছে, পড়ছি যদিও এই আধুনিক লাইনেই। তো এখন যেটা বুঝতে পারি যে কোথাও যেন একটা গরমিল আছে, নয়তো আমরা এই রাত্রে 2টা বাজে বসে এখানে এই ধর্মের বিভেদ টেনে কথা বলতেছি। এই জিনিসগুলো নিয়ে আসলে প্রশ্ন, মূল প্রশ্নটা হলো এই যে আমি প্রশ্নটা কিন্তু একবার বলছি, হয়তো আপনি খেয়াল করছেন কিনা জানি না, যে প্রশ্নটা হলো এরকম ক্রিস্টাল ক্লিয়ার, ঠিক আছে খুব স্বচ্ছ সেটা বুঝি যে হ্যাঁ এক একজনের মত পার্থক্য থাকতে পারে সেটা ক্লিয়ার, কিন্তু এই যে বিভেদটা চলমান আছে, এই যে মানুষ মানুষ হত্যা করতেছে ধর্মের দোহাই দিয়ে। এবার আমি কিছুক্ষণ শুনলাম, এর আগে একবার ঢুকছিলাম আপনাদের এখানে, তো তখনও যেটা বুঝলাম, মানে আমি বুঝতে চাচ্ছি আপনারা কি সামগ্রিক যেই পৃথিবীতে ধর্মের যেই লেবাসটা আছে, বিভিন্ন ধর্মের, খ্রিস্টান ধর্মের হতে পারে, আপনার ইহুদিদের হতে পারে, মুসলিমদের হতে পারে, কিংবা অর্থোডক্স খ্রিস্টান তাদেরটা হতে পারে, আপনার এটা মাপকাঠি দণ্ড যেটা ওইটা বিবেচনা করেন কি করে? মানে আমি দেখলাম যে ওই দিন দেখলাম একটা মুমিন নামের একটা মানুষ, মানে মুমিন কিনা ওর নামটা জানি না, তবে ওনাকে দেখলাম উনিও খুব খুব এই চেষ্টা করতেছিল নবী রাসূলকে এস্টাবলিশ করার। আপনাদের এখান থেকেও মাসিহা না কি যেন একজন নাম ছিল, আরেকজন খেয়াল নাই, আসিফ মেসার ভাই। সামথিং। ওকে, দেন উনি দেখলাম যে ওনাকে এই মাঝে মধ্যে খুব এই বোঝানোর চেষ্টা করতেছে যে না ওইটা একটা অবান্তর ধর্ম, এখানে কিছু নাই, এই রেপ হয়েছে বলাৎকার হয়েছে, এই ধরনের ঠিক কোনো ফিলোসফি বলতে তো না, ভাই আমি এমন আসলে কিছু নাই। আপনার আপনার প্রশ্নটা অনেক স্ক্যাটার্ড হয়ে যেতেছে, আপনি কি একটু ইয়ে করবেন, পিন পয়েন্ট করবেন হ্যাঁ এখন প্রশ্নটা কি আসলে? এখন মানে এই যে স্ক্র্যাম্বল নাস্তিকতার যে হয়ে গেল তো ব্যাপারটা, বুঝতে পারবেন। জি নাস্তিকতার ব্যাপারটা যে আপনারা এস্টাবলিশ করতে চাইতেছেন, এটার আপনাদের মূল ভিত্তিটা কোথায়? মানে এটা কিসের ভিত্তিতে আমরা তো আপনার এই নাস্তিকতাটা প্রমাণ আমরা হয়? আমরা নাস্তিকতা স্টাবলিশ করতে চাইছি, এটা আপনাকে বলছি, এটা কই পেয়েছেন? নাস্তিকতা এস্টাবলিশ করতে চাইছেন কই পাইছেন, মানে আমার কাছে মনে হলো যেন নাস্তিকতা এস্টাবলিশ করতেছেন, ব্যাপারটা ঠিক তা না। আমি বলতেছি যে এই যে আরেকটা ধর্মর ব্যাপারে আপনাদের মত পার্থক্য আছে, ওইটা কি আপনারা আপনাদের মতন করে বলতেছেন, সত্য মিথ্যা প্রমাণ চাইতেছেন, দলিল চাইতেছেন, এই যে এই ভিত্তিটা মানে আপনাদের এই অবস্থানটা কেন, আমি জাস্ট ওইটা বলতেছি, জাস্ট অন্য কিছু না। মানে মুমিনদের ব্যাপারে আমাদের অবস্থানটা ইজ ভেরি নিউট্রাল। আমাদের অবস্থানটা হইতেছে আমরা নিউট্রালি আমাদের জায়গায় আছি। আমাদেরকে মুসলমানরা এসে বলতেছে জানো নাকি মুহাম্মদ তো গাধার পিঠে করে মহাকাশে গেছে। আমি মুসলমানদের কাছে জানতে চাইছি, ঠিক আছে জোস গেছে, তাহলে এখন একটু প্রমাণ দাও। আমাদেরকে হিন্দুরা এসে বলতেছে জানো নাকি হনুমান তো সূর্য খেয়ে ফেলছে। ঠিক আছে জোস, তাহলে প্রমাণ দাও হনুমান সূর্য খেয়ে ফেলছে। হ্যাঁ, ওই এই সময় তো টাইপের প্রমাণ দেওয়ার মতো ব্যবস্থা ছিল না। তো প্রমাণ না দিতে পারলে আপনার আমি মেনে নিবো কেন ভাই? না আমি তো প্রমাণ দিতেছি না, আমি বলতেছি যে এই সময়কার কথা বলতেছে যে হনুমান এই সূর্যকে খেয়ে ফেলছে,
ধরে খাইছে, ও ক্ষুধা লাগছে, ও সূর্য খেয়ে ফেলছে, কিংবা গাদার পিঠে চড়ে মেরাজে গেছে, ভাই মানে আপনার ওই আমি সময় সিম্পলি অ্যান্সারটা দিই, আমি আপনার সিম্পলি অ্যান্সারটা দিই। বিট ক্রিশ্চিয়ানিটি, বিট ইসলাম, বিট হিন্দু ধর্ম, কম বেশি আছে, কিন্তু প্রত্যেকটা রিলিজিয়নের কারণে ওই রিলিজিয়নটা যে সোসাইটিতে প্রেভেলেন্ট, যে সোসাইটিতে ওই রিলিজিয়নটা প্রিভেইল করে, ওই সোসাইটি ইটার্নাল মিজারি দিয়ে গেছে শত শত বছর ধরে, এখনো যাচ্ছে। হ্যাঁ, আপনি যদি ক্রিশ্চিয়ানিটির কারণে ইউরোপ কিসের মধ্য দিয়ে গেছে এটা যদি ওই ইতিহাসগুলো দেখেন, তাহলে আপনি দেখতে পারবেন কি দিয়ে গেছে। আপনি যদি ইসলামের কারণে পুরো মিডল ইস্ট, ইনফ্যাক্ট বাংলাদেশ কিসের মধ্য দিয়ে যাচ্ছে, এটা আপনি দেখতে পারবেন। আমার স্ট্যান্ড পয়েন্ট হইতেছে যে এই যে মধ্যযুগীয় যে চিন্তা ভাবনা, এইসব চিন্তা ভাবনা এবং যে আইন কানুন, যেই যেই আইডিয়া, যে আইডিয়ার কারণে আমার দেশের মানুষ অপ্রেস্ট হইতেছে বা আমার পৃথিবীর মানুষ অপ্রেস্ট হইতেছে, যেইটা আধুনিক যুগে এসে আমাদের কাছে যে অ্যাভেলেবল ইনফরমেশন আছে, অ্যাভেলেবল যে সাইন্টিফিক ডেটা আছে, অ্যাভেলেবল যেই নলেজ আছে, ওইটার বেসিস আমরা বুঝতে পারতেছি এটা একটা হার্মফুল জিনিস টু ফলো থ্রু। আমরা এইটাকে রিজেক্ট করে দিচ্ছি, এবং যারা এটা ধরেন যে গ্লোরিফাই করতে আসতেছে, যারা এটা প্রচার করতে আসতেছে, তাদেরকে আমরা চ্যালেঞ্জ করতেছি। রাইট? উদাহরণ ধরেন, ইসলাম ধর্মে বলা আছে যে ইসলাম ধর্মে বাল্য বিবাহ বলে কিছু নেই। হ্যাঁ, মেয়েদেরকে আপনি যে কোনো বয়সে বিয়ে করতে পারেন। তো মোহাম্মদ নিজেই 6 বছর একটা মেয়ের বিয়ে করছেন, 9 বছরে তার সাথে সেক্স করছে। কিন্তু বর্তমানের যে সাইন্টিফিক ডেটা আছে, ওইটা থেকে আমরা জানি যে একটা 9 বছরের বাচ্চার সাথে সেক্স করলে ওই বাচ্চাটা উইল বি ট্রমাটাইজ ফর লাইফ। ওই বাচ্চাটা ফিজিক্যাল হার্মের মধ্যে দিয়ে যাবে, মেন্টাল ট্রমার মধ্যে দিয়ে যাবে, এবং শি উইল নেভার বি দ্য সেম এগেইন। অ্যাপার্ট ফ্রম দ্যাট, অ্যাজ এন ইন্ডিভিজুয়াল হিউম্যান বিং, ওর নিজের কোনো ক্যারিয়ার থাকবে না, ওর নিজের কোনো ফিউচার থাকবে না, ওর পুরা লাইফটা উইল বি ডিপেন্ডেন্ট অন হার কোট আনকোট হাজব্যান্ড হু ইজ এ রেপিস্ট। রাইট? এখন ধরেন, এই যে আমাদের কাছে ডেটাটা আছে যে একটা 9 বছরের বাচ্চা এই ফিজিক্যাল ফিজিক্যাল স্টেটে যাইতে পারে না যে 53 বছরের একজনের সাথে সেক্স করতে পারবে, বা একটা 11 বছরের বাচ্চা প্রেগনেন্ট হওয়ার মতো ফিজিক্যাল স্টেটে নাই। কিভাবে আছে? আমরা একটা সময় দেখতাম বাংলাদেশে বা পৃথিবীতে মাতৃমৃত্যুর হার অনেক বেশি। যখনই যখনই বিয়ের জন্য একটা নির্দিষ্ট বয়স বেঁধে দেওয়া হলো এবং ফোর্স করার চেষ্টা করা হলো, তখনই দেখলাম আমরা মাতৃমৃত্যুর হার অনেক বেশি কমে গেছে। এরকম আরো অনেক ভ্যারিয়েবলস আছে যেটা থেকে আমরা এই জিনিসটা বুঝতে পারছি। তাইলে এখন আমি কি করতেছি? আমি করতেছি যেই ধর্মটা এই জিনিস প্রমোট করতেছে, যে ধর্ম প্রমোট করতেছে 6 বছরের বাচ্চারে বিয়ে করতে, 9 বছরের বাচ্চারে বিয়ে করতে, 8 বছরের বাচ্চারে বিয়ে করতে, সেই ধর্মটার এগেনস্টে আমি কথা বলতেছি। কেন? বিকজ এই যে বাচ্চাটার বিয়ে করতেছে, ও আমার কেউ হোক বা না হোক, ইট ডাজন্ট ম্যাটার, এই বাচ্চাটার তো ক্ষতি হইতেছে, এই ক্ষতিটা যাতে না হয়। এটা আমি ইসলাম থেকে একটা উদাহরণ দিলাম, ঠিক একইভাবে হিন্দু ধর্ম থেকে আমি আপনার উদাহরণ দিতে পারবো, খ্রিস্টানি থেকে উদাহরণ দিতে পারবো, অ্যাজ ম্যাটার অফ জুডাইজম থেকে আপনার উদাহরণ দিতে পারবো। ফলে না এই প্র্যাকটিসগুলা একটা মিডিভাল টাইমে করা হইতো, ওইটা বর্তমান সময়ে এসে আমাদের কাছে ভেরিফাইবল ডেটা আছে যে এটা একটা হার্মফুল প্র্যাকটিস, এটার কারণে মানুষের ক্ষতি হইতেছে, এটার কারণে মানুষ মারা যাচ্ছে। রাইট? তা আমি এটার এগেনস্টে কথা বলছি, এটা তো মানে খুবই ক্রিস্টাল ক্লিয়ার, এবং আমি এটার এগেনস্টে কথা বলতেছি দেখে ওই ধর্মের যারা অন্ধ সমর্থক আছে তারা চাপাতি নিয়ে আমার পিছনে দৌড়াইতেছে, পারলে আমরা জবাই করে দিচ্ছি। এটা খুবই ক্রিস্টাল ক্লিয়ার যে এখানে ক্লাসটা কোন জায়গায়। না, সেটা ঠিক আছে, আপনার যুক্তি মানে আপনার চিন্তা যে জায়গাটা, হ্যাঁ অল্প বয়সে একটা মেয়ের বিয়ে হলে সচরাচর দেখা গেছে যে তার মৃত্যুর ঝুঁকি থাকে থাকে, এটা সত্যি। কিন্তু 9-10 বছরে তো মেয়েদের পিরিয়ড হয়। সো পিরিয়ড হলে কি হইছে ভাই? ওকে, তো পিরিয়ড হওয়ার মানে হলো আপনি বডি কনসেপ্ট করতে পারবেন। ওয়েট, আপনি সিরিয়াসলি বলতেছেন যে একটা বাচ্চার 10 বছর বয়সে পিরিয়ড হলে সে বেবি কনসিভ করতে পারবে এবং তাই জন্য সে সেক্সের জন্য রেডি, তাই জন্য সে ঘর সংসার করার জন্য রেডি, এন্ড মোর দেন দ্যাট? না, সে সেক্সের জন্য রেডি, আপনারে কে বললো? মানে সে পিরিয়ড হইছে দেখে বুঝলাম না তো। মোস্তাকিম ভাই, না, মানে আমি কিছু বলার চেষ্টা করতেছেন, সেক্সের আপনার জন্য কিন্তু নরমাল মনে হচ্ছিল আপনার আপা, না টোন। সেক্সের জন্য রেডি, আমি আসলে এটাকে ডিফেন্স করতেছি, মানে করতেছি না, এটাকে বাঁচানোর চেষ্টা করতেছি না। সেটা আমি মানে বলতেছি যে এটা আমাদের সমাজে তো আমি দেখি না যে 10 বছরে কোনো মেয়ের বিয়ে হয়ে যাচ্ছে। এটা ওটা আপনি আমি দেখি আপনার না। সমাজে দেখেন না, বাট আপনি মুস্তাকিম কি ভাই, জানেন যে আপনি তো বাংলাদেশে ক্লাস হিকমা, আমি আপনাকে দিচ্ছি, তার আগে জাস্ট একটা উদাহরণ দেব। মুস্তাকিম ভাই, ধরেন ক্লাস 1 এ যে ছেলেটা পড়ে, ক্লাস 1 এর ছেলেটা ফুটবল খেলতে পারে না? পারে। পারে তো, সে ফুটবলে লাথি দিতে পারে, দৌড়াইতে পারে ফুটবল, তাই না? আমার ছেলে 4 বছর বয়সে ও ফুটবল লাফ মারতে পারে। সেও ফুটবল খেলতে পারে, তাই না? তো আপনার ছেলে কি বাংলাদেশ ন্যাশনাল টিমে নিবে? আপনার ছেলে তো ফুটবল খেলতে পারবে, নিবে ভাই? হ্যাঁ, এখন নিবে না। কোন ক্লাব নিবে? না, এখন কোথাও নিবে না, কিন্তু নিবে। কেন নিবে না? কেন নিবে না বলুন তো? সে তো পারে, হয়তো তার স্কিলও খুবই ভালো। আপনি এরকম মাঝে মাঝে দেখেন না, ভিডিও দেখেন না, যে একটা 6 বছরের বাচ্চা ভয়াবহ স্কিল, মেসির মতো বল ড্রিবল করতেছে, রোনালদোর মতো শট নিচ্ছে, এরকম দেখা যায় না মাঝে মাঝে। ওই ছেলেটাকে কি ন্যাশনাল টিমে নিবে? নাকি ওই ছেলেটার কি না, করবে? ওই ছেলেটাকে খেলার সাথে একটা মনস্তাত্ত্বিক বিষয় আছে। 6 বছর আর 10 বছরে তো তো মনস্তাত্ত্বিক আপনার বিষয়গুলো সেক্সের জানা সাথে না। মনস্তাত্ত্বিক বিষয় নাই? সেক্সের সাথে মনস্তাত্ত্বিক বিষয় নাই? কি বলতেছেন? হ্যাঁ আছে, আমি তো সেটা বলতেছি না। না না না, আছে আছে। প্রিসাইজলি আপনার যে উদাহরণটা দিলাম, যে একটা 4 বছরের ছেলে যে ফুটবলে কিক করতে পারতেছে, আর ন্যাশনাল টিম বাদ দেন, আপনার ছেলে যে 4 বছর বয়সে ফুটবল কিক করতে পারতেছে, নিশ্চয়ই আপনার এলাকার যে বড় মাঠটাতে বড় ছেলেপেলেরা খেলে ফুটবল, রাইট? বড় ছেলেপেলেরা, রাইট? ধরেন যে 18-20 বছর পোলাপেন বিকালবেলায় খেলে, নিশ্চয়ই আপনার ছেলেটারে ওই মাঠে খেলতে দেন না, ওদের সাথে ফুটবল খেলতে দেন না। কেন দেন না? বিকজ ইউ নো যে there is a huge chance he will get injured.
ওর হাত পা ভেঙে যাওয়ার চান্স আছে, ভয়াবহ রকমের বিপদ হওয়ার চান্স আছে, রাইট? তো ঠিক একইভাবে হ্যাঁ। একটা বাচ্চার পিরিয়ড হইছে মানেই তার বোন ডেনসিটি বাড়ছে, যেটা মানে সন্তান ধারণ করার জন্য যে পেইন, যে পেইন ইন্টেন্সিটি, ওইটা এন্ডিউর করার জন্য যে বোন ডেনসিটি লাগে, যে মেন্টাল স্ট্রেংথ লাগে, যে ফিজিক্যাল এবিলিটি লাগে, ওটা পিরিয়ড হওয়া মানেই তো সে ওইটা হয়ে যাচ্ছে না। মেন্টাল স্ট্রেংথের কথা যেটা বললাম, একটা 9 বছরের বাচ্চার পিরিয়ড হচ্ছে মানে 9 বছরের বাচ্চা কোন ক্লাসে পড়ে? 9 বছরের বাচ্চা ক্লাস 3 তে পড়ে। 6 বছর স্কুল শুরু করলে 9 বছরে সে ক্লাস 3 তে পড়ে। ক্লাস 3 এর বাচ্চার কি আসলে মানে আমি যখন আপনাকে এই উদাহরণটা দিচ্ছি, ক্লাস 3 এর একটা বাচ্চাকে পিকচার করেন, একটা 3 এর বাচ্চা দেখতে কিরকম হইতে পারে? ক্লাস 3 এর বাচ্চার কি আসলে আমার বাড়িতে আমি দেখি, আমার পাশে যে কোচিং সেন্টার আছে তো আমি সেক্স করার মতো মেন্টাল স্টেটে ক্লাস 6 এর একটা বাচ্চা, মানে আর ইউ ফর রিয়েল? ক্লাস 3 এর একটা বাচ্চা। না, আমি বলতে চাচ্ছিলাম কি, আপনার নামটা যেন কি, আলফি ভাই। আমি আসলে বলতে চাচ্ছিলাম যে ওই দেখি না, মানে আমাদের সমাজ বলতে আমাদের দেশের যেই ধর্মীয় কানুনে বিয়ে হয় ওইখানেও দেখছি যে এখন যেটা হয়, আমি তো একটা বিয়েতে হ্যাঁ, সাক্ষী এটা তো হয়েছি। ইসলামের কারণে, হচ্ছে মুস্তাকিম ভাই। একটা ছেলেও যখন 11 বছর বয়সে পিউবার্টিতে গো থ্রু করতেছে, দ্যাট ডাজন্ট মিন ও বাবা হওয়ার জন্য রেডি হয়ে গেছে। বিয়ে কিন্তু হয় না 8-9 বছরে, 10 বছরে কিন্তু আমাদের দেশে বিয়ে হয় না। মোস্তাকিম ভাইয়া, চাইল্ড ম্যারেজ বাংলাদেশে এক্সট্রিমলি প্রিভেলেন্ট। আপনার আশেপাশে আপনার নেইবারহুডে না হতে পারে, বাট চাইল্ড ম্যারেজ এক্সট্রিমলি প্রিভেলেন্ট ইন বাংলাদেশ, অলমোস্ট 40%। ইনফ্যাক্ট আমাদের সোশ্যাল জায়গায় চাইল্ড ম্যারেজ ইজ ওয়াইডলি অ্যাকসেপ্টেড। নাইলে সিমরিনের যে কেসটা, যে জাস্ট বিকজ সে একজন, মানে সে লিটারেলি এরকম পাবলিকলি বলে দিল যে সে তার থেকে বেশ বয়স্ক একটা লোকের সাথে তার বাগদান হয়েছে, সে আপার ক্লাস, এবং ওইটার জন্য কোনো ধরনের লিগ্যাল অ্যাকশন নেওয়া হলো না, এটাকে সবাই ভালো বললো। মানে আপনি কি বুঝতেছেন সোশ্যাল জায়গাতে চাইল্ড ম্যারেজ জিনিসটা কতটুকু অ্যাকসেপ্টেবল? এবং আপনার আশেপাশে চাইল্ড ম্যারেজ হয় না, কিন্তু আমাদের রেট তো দেখাচ্ছে যে এখনো 40% 50% চাইল্ড ম্যারেজ হয় না বাংলাদেশে। আপা, এই খাতা কলমে এই সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন নিউজ পোর্টাল এগুলোতে তো আমাদের বিভিন্ন সময় যেমন প্রথম আলো একজন আছে, তখন কথার কথা, ওকে যদি আপনি একটা এই কাজ দেন, সে খুব নিখুঁত ভাবে আপনাকে করে দিবে আপনার মনের মতন করে, মানে পার্সেন্টেজ দেখাই দিবে। ও পার্সেন্টেজ দিয়ে তো আসলে হয় না। মানে আমি তো আমার যে আপনার মানে আবার হয় না মানে মুস্তাকিম ভাই, হয় না পার্সেন্টেজ মানে দিয়ে হয় না মানে পার্সেন্টেজ দিয়ে বাংলাদেশে হয় না বাল্য মানে বিবাহ হয় না, পার্সেন্টেজ হয়, সেটা আসলে 10 বছরে না, ভাই সেটা ওয়েট আ হয়তো সেকেন্ড, 10 থেকে 13-15 বছরে হয়। এনজিও গুলা 13-15 বছর কি বেটার? 13-15 বছর কি আন্ডার এজ না? হ্যালো আন্ডার মোস্তাকিম ভাই, এজ আপনি যে ভালো ব্যাপার আছেন? তো আসলে আপনি নির্ণয় করবেন কি করে? মোস্তাকিম ভাই, আন্ডার আপনি কি এজের ভালো ব্যাপারে আছেন? আমি কেমনে নির্ণয় করব? হ্যাঁ, যেমন ভালো আছেন আপনি? জি মোস্তাকিম ভাই আমাকে আলহামদুলিল্লাহ। শোনা যাচ্ছে? আচ্ছা আচ্ছা জি আচ্ছা। জি। আপনি, আপনার কথা শুনলাম কিছুক্ষণ আমি। আপনি কি ভাইয়া মানে আন্ডার এজ বাচ্চা বিয়ে করার সপক্ষে, মানে আন্ডার 18 বাচ্চাদেরকে বিয়ে করার এবং তাদের সাথে বাচ্চা পয়দা করা, এটা সপক্ষে আপনি? জি বুঝি না, আরেকবার বলেন ভাই। আপনি কি আন্ডার 18 বাচ্চাদের বিয়ে করা এবং তাদের সাথে যৌন সঙ্গম করা বা তাদের সাথে বাচ্চা পয়দা করা, এটার কি সমর্থন করেন আপনি? যৌন সঙ্গমের কথা বলে লাভ নাই ভাই। আমি দেখলাম যে কিছুদিন ধরে একটা নিউজ ফিড আসতেছে যে একটা মেয়েকে যেটা যে, প্রশ্ন করছি সেটার উত্তরটা একটু কষ্ট করে দিতে হবে ভাইয়া। আমি মানে আগডুম বাগডুম প্রশ্ন তো করি নাই ও যে আপনাকে প্রশ্ন করছেন। জি প্রশ্ন করেছি ভাই, আপনি কি আন্ডার 18 যে বাচ্চাদের সাথে আমি বিয়ে করা এবং হ্যাঁ তাদের 13-15 এর ভিতরে যে বিয়ে শাদী হয়, যদি 15 বছরের যে একটা মেয়ের বিয়ে হয়, আমি এটাকে সমর্থন করি। আচ্ছা 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 আচ্ছা, কেন সমর্থন করেন এটাকে ভাই? কেমন আছেন পেডোফাইল ভাই? না, পেডোফাইল এটা তো আমি কিছু, আপনি যদি অনেকক্ষণ হলে কথা শুনে থাকেন তাহলে তো শোনার কথা। আমি তো বললাম আরে যে একটা মেয়ে, পেডোফাইল মুস্তাকিম, আমি শুনেছি যেটা, সেটা হচ্ছে যেহেতু পিরিয়ড Thank you হয়ে for গেছে asking. সেহেতু সে বাচ্চা পয়দা করতে সক্ষম, এই জন্য কি আপনি তার মানে ইয়ে করা সমর্থন করেন, তাদের বিয়ে এবং যৌন সঙ্গম এটাকে সমর্থন করেন? জি, যদি ধর্মীয় দৃষ্টিকোণ থেকে আপনি আমাকে বলেন যে হ্যাঁ আমি এটা সম্বোধন করি, কেন? অ্যাপার্ট ওই ফ্রম ধর্মীয় দৃষ্টিকোণ, আপনার কাছে কি কোনো রিজনিং আছে যে আপনার কাছে আপনি কোনো কিছু পড়ছেন, কোথাও থেকে জানছেন যে আন্ডার 18 বাচ্চাদের সাথে বিয়ে করা এবং তাদের সাথে যৌন সঙ্গম করা সেফ ফর দোজ কিডস, এই জিনিসটাকে আপনি কোথাও পড়ে হ্যাঁ হ্যাঁ জানছেন নাকি? এক্সপিরিয়েন্স আছে ভাইয়া, সেফ। এটা নিয়ে আপনি ডাউট জি, করার আপনি কিছু কোথা কারণ না নেই। না থেকে জাস্ট পড়েছেন? সেকেন্ড ফারজ ভাই, জাস্ট কোথা সেকেন্ড থেকে কি বললেন? এক্সপেরিয়েন্স আছে বললেন? জি, আপনি কোথা কি থেকে মুস্তাকিম পড়েছেন ভাই ভাই? মাত্র বললেন যে ঠিক আছে, এক্সপেরিয়েন্স আছে? একটু শুনেন। আলফি কোথা ভাই, থেকে আপনার পড়েছেন ভাই? এটা শর্ট ফর্ম মতন কোনো কোথা কথা থেকে হলো না পড়েছেন ভাইয়া এটা? মুস্তাকিম ভাইয়া কোথা থেকে পড়েছেন আন্ডার 18 বাচ্চাদের সাথে যৌন সঙ্গম করাটা, বিয়ে করা, যৌন সঙ্গম করা এটা সেফ, কোথা থেকে পড়েছেন? এক্সপেরিয়েন্স আছে বললো না ফারজ ভাই? তাই না? তো উনি তো কথা শুনছেন না ফারাজ ভাই। Anyway, মানে আপনার এখানে কি আমরা এক্সপেরিয়েন্স থেকে আপনি অফিসিয়ালি একটা বলছেন, রিপোর্ট পাইছি? হ্যাঁ আমরা একটা কি পেডোফাইল পাইছি, আমরা একটা পেডোফাইল officially রেপিস্ট পাইছি। Wow! মুস্তাকিম ভাই আপনার এক্সপেরিয়েন্স আছে না? পেডোফাইলের বাচ্চা পেডোফাইল মানে দর্শক আপনি মোহাম্মদের এখানে উন্মুক্ত আবার পাইছি মানে একটা।
মানে এখানে আবার ঠান্ডা ভাই, মাথায় এসে কথা experience- বলা। ক্লিয়ারলি সবার কথাই শুনতেছি, এমন না যে ভাই কারো কথা শুনতেছি না, একদম পারফেক্ট টাইমেই শুনতেছি, কোন ধরনের ল্যাগ হচ্ছে এটাও না। এক্সপিরিয়েন্স আছে বলতে ভাই, মানে আমি তো দেখছি যে হ্যাঁ 15 বছর একটা মেয়ে বিয়ে শাদী হয়েছে আজকে থেকে 15 বছর আগে, সে এখন 3-4টা বাবা এই সন্তানের বাবা। আমি একটু শুনতে যাচ্ছি আপনার কাছে, একটু মানে বিষয়টা বোঝার চেষ্টা করতেছি। আন্ডার 18 বাচ্চাদের সাথে বিয়ে করা এবং তাদের সাথে যৌন সঙ্গম করাটা যে সেফ, এটা আপনি কি পুরো জেনেছেন নাকি অন্য কোথাও, মানে অন্য কোনো ভাবে না, আমি দেখেছি চাক্ষুষ খুশ দেখেছেন? আচ্ছা আচ্ছা। একের অধিক। এটা তো আপনার ধরা হয় যে 18টা ধরা হয় একটা ওভারঅল ম্যাচিওর এজ, ধরা হয় ওভারঅল ম্যাচিওর এজ বাংলাদেশের ইয়ে অনুযায়ী। বাংলাদেশের যে এটা আবহাওয়া এবং বাংলাদেশের যে কথার মাঝখানে যদি ইন্টারাপ্ট না কারা করেন করছে তাহলে ভাই? এটা মানে এই জরিপটা করছে কে? মানে এই যে বেসিক একটা এজ নির্ধারণ করা হলো, যা এই আন্ডার 18 ভিতরে হবে না, আন্ডার এই পেডোফাইলের বাচ্চা, এই মোস্তাকিম পেডোফাইল দর্শক কে করছে এটা তো বলা হইতেছে, ছাগলের বাচ্চা চুপ থাক এই পিস। আচ্ছা থ্যাংক ইউ। আচ্ছা, আমরা আরেকটু ক্লারিফাইড হই, বিষয়টা আরেকটু ক্লারিফাইড হয়। আমার আন্ডার 18 দরকার নেই। আপনি কি মুস্তাকিম ভাই এটা সম্পর্কে অবগত আছেন যে অ্যাকর্ডিং টু ইসলাম, থ্যাংক ইউ, সময় মতো চলে আসেন অমিত ভাই, আপনি কি এটা সম্পর্কে অবগত আছেন যে অ্যাকর্ডিং টু ইসলাম যে কোনো অপ্রাপ্তবয়স্ক বাচ্চার সাথে, ডাজন্ট ম্যাটার আপনি কত বছর বাচ্চা, যে কোনো অপ্রাপ্তবয়স্ক বাচ্চার সাথে যৌন সঙ্গম করা, তাদেরকে বিয়ে করা এবং তাদের সাথে যৌন সঙ্গম করা এটা হালাল, এবং অনলি যে বিষয়টার উপর আপনার ফোকাস করতে হবে যে বাচ্চাটা ব্যথা বেয়ার করতে পারতেছে কিনা। এই বিষয়ে কি আপনার ধারণা আছে নাকি এটা প্রথমবার শুনলাম জীবনে? না, ধর্মের ব্যাপারে আমার অত চর্চা নাই তো ভাই, আমি ধর্মের দৃষ্টিকোণ থেকে আপনাকে এগুলো এক্সপ্লেন করতে পারবো। আচ্ছা, আমরা যদি ইসলামকে যাচ্ছি, আমরা যদি ধর্ম নিয়ে আলোচনা করতে চাই তাহলে কি না, আমি ধর্ম সমাজে নিয়ে কি আলোচনা করবো চলতেছে? না ভাই। আপনি কি আব্দুল্লাহ করবেন সেটা তো আমি আপনাকে বলি নাই ভাই, আমার কথাটা শেষ করতে দেন তাহলে আমার কথাটা বুঝতে পারবেন। আমরা যদি ধর্ম নিয়ে আলোচনা করতে চাই যে ধর্ম ওদের কি শিখাচ্ছে না শিখাচ্ছে, সেটা তখন আমরা কিসে ফোকাস করবো? আমাদের সমাজে কি হচ্ছে না হচ্ছে ওটার উপরে, নাকি ধর্মীয় টেক্সট গুলোতে কি বলা আছে সেটার উপরে? কোনটার উপর ফোকাস করবো আমরা? ধর্মে যেগুলো লিপিবদ্ধ আছে আমরা ওইটার উপরে ফোকাস করবো। আমরা যদি দেখি, ফর এক্সাম্পল ধরে নেন, যদি আমরা জিনিসটা দেখি যে ইসলাম অনুযায়ী অপ্রাপ্তবয়স্ক বাচ্চা বলতে আমি তাদেরকে বুঝাচ্ছি যাদের এখনো পিরিয়ড শুরু হয়নি, তাদের সাথে বিয়ে করা এবং তাদের সাথে যৌন সঙ্গম করা অ্যালাউড। যদি ইসলাম ধর্ম অনুযায়ী ইসলামে আমরা এই জিনিসটা পাই, তাহলে কি আপনি মনে করেন এটা সমালোচনার যোগ্য? না, আপনি তো ধর্মে এটা পাবেন না যে প্রিম্যাচিউর কিংবা তার পিরিয়ডের সময় হয় না এরকম কাউকে বিয়ে করার কথা বলা হচ্ছে। ভালো মতো বুঝবেন, বুঝে তারপর রেসপন্স করবেন। পাবো কি পাবো না সেটা কোন আমি জিজ্ঞেস ধর্মে যদি করি। এরকম বলা থাকে যে হ্যাঁ 5-6 বছরের মানুষকে এই মেয়েকে বিয়ে করা যাবে, 5-6 তাহলে সেটা বছর টোটালি রং। সেটা কি রং হবে কিনা অপ্রাপ্তবয়স্ক বাচ্চাদের সাথে বিয়ে করা এবং তাদের সাথে যৌন সঙ্গম করা? অপ্রাপ্ত এটা আমার কথাটা যদি শেষ করতে না দেন, পাকনামি করে যদি মাঝখানে ইয়ে করেন, ইন্টারফেয়ার করেন, তাহলে আমার কথা বুঝতে পারবেন না ভাই। একটু বুঝে তারপর রেসপন্স করেন। যদি আমরা ধর্মে পেয়ে থাকি যে অপ্রাপ্তবয়স্ক বাচ্চাদের সাথে বিয়ে করা এবং তাদের সাথে যৌন সঙ্গম করা অ্যালাউড, তাহলে কি এইটা সমালোচনা করার যোগ্য কোন একটা বিষয় হয় কিনা? এটা নিয়ে ধর্মকে সমালোচনা করা যায় কিনা? হ্যাঁ যায়, যদি কোনো ধর্মে এরকম লিপিবদ্ধ থাকে। ইসলাম ধর্ম যদি এটা বলা থাকে যে অপ্রাপ্তবয়স্ক বাচ্চাদের সাথে বিয়ে এবং যৌন সঙ্গম করা যায়, যদি ইসলাম ধর্মের কথা বলা থাকে, তাহলে কি আমরা এটাকে পেডোফিলিক একটা ধর্ম বলতে পারি? যদি ইসলামে এরকম কোনো কোথাও লিপিবদ্ধ থাকে, ধর্মে বলতে আপনি আসলে ইসলামের, আমি কি এটা জিজ্ঞেস করবো একটা ব্যাপার? যে কোরআন হাদিসে যদি লিপিবদ্ধ থাকে তাহলে কি আমরা এটাকে পেডোফিলিক ধর্ম হাদিসের বলতে কথা পারি? বাদ দেন, হাদিস বাদ দেন, কোরআনে যদি কখনো হাদিস এরকম, আপনি বাদ দিলে তো ভাই এটা ইসলামিক থিওলজির বাইরে চলে যাবে না? মানে আপনার চুজের অংশ তো আর ইসলামিক থিওলজি হবে না, তাই না? যেটা না হাদিস তো আসলে আপনি হাদিস ব্যবহার করবেন কখন সেটা তো আপনাকে জানতে হবে। হাদিস আপনি সাথে করেন, ওই প্যাচাল আপনি আপনার মুমিন ভাইদের সাথে করেন, ওটা আমাদের বিশেষ বিষয় না। অ্যাকর্ডিং টু ইসলাম কোরআন হাদিস দুটাই তো অথেন্টিক, মানে দুটাই অথেন্টিক সোর্স, মানে কোরআন এবং সহিহ হাদিস। হাদিস অথেন্টিক সোর্স না ভাই, হাদিস অনেক করে লিপিবদ্ধ হয়েছে, মানে ভুলভাল আছে কোনো থাকতে পারে। তাহলে কি আপনি সহিহ হাদিসও মানেন না? ফাকেন আরে ভাই কোরআনে যে মান্যতা আছে ওইটা মাইনে তো শেষ করতে পারবেন না, হাদিসে যাবো কখন? একটু শেষ করে দিন। যে বিষয় জানে না ওই বিষয় পাকনামি করেন না। আমি ধরেন আর্গুমেন্টের খাতিরে এটাও আপনাকে দিয়ে দিলাম যে আমি হাদিস নিলাম না, আর্গুমেন্টের খাতিরে যদি কোরআনেই আমি এটা পাই যে অপ্রাপ্তবয়স্ক বাচ্চাদের সাথে বিয়ে এবং অপ্রাপ্তবয়স্ক বাচ্চাদের সাথে যৌন সঙ্গম করা অ্যালাউড, তাহলে কি আমি ইসলামকে পেডোফিলিক ধর্ম বলতে পারি কিনা? পারেন, যদি আপনি এরকম কোনো কোথাও লিপিবদ্ধ পান কোরআনের আয়াতে। আপনি কি কোরআন পড়েছেন কখনো? হ্যাঁ পড়েছি। আচ্ছা, আপনার কাছে কি কোরআন খোলা আছে? বের করতে পারবেন কোন কোরআন? বাসায় কোন কোরআন আছে? হ্যাঁ আমার কাছে তাফসীর আছে, যদি আপনি এখন বললে তো এখন পারবো না। তাফসীর আছে।
আচ্ছা, কোরআন আছে, তাফসীর আছে, আপনি একটু বের করতে পারবেন? কোন কোরআন আছে, কোন তাফসীর আছে, একটু খুলে বের করতে পারবেন? না এখন পারবো না, আপনাকে সময় দিতে হবে, আজকে এটা সম্ভব হবে না। আচ্ছা, আমি আপনাকে বলে দিচ্ছি, একটু নিজে পড়ে একটু মিলাই নেন। সূরা তালাক জি। 65 নম্বর সূরা 4 নম্বর আয়াত। 65 নম্বর সূরার 4 নম্বর আয়াত অনুযায়ী অপ্রাপ্তবয়স্ক বাচ্চা যাদের এখনো ঋতুচক্র শুরু হয়নি তাদেরকেও কিভাবে বিয়ে করবেন এবং বিয়ে করার পর কিভাবে মানে তাদের সাথে যদি আপনার বিয়ে হয়ে যায় এবং তাদের সাথে যদি যৌন সঙ্গম হয় তখন আপনি তাদেরকে কিভাবে ডিভোর্স দিবেন সেটাও ব্যাখ্যা করা আছে। ইসলামিক থিওলজিতে অপ্রাপ্তবয়স্ক বাচ্চাদের সাথে বিয়ে করা, অপ্রাপ্তবয়স্ক বলতে বোঝাচ্ছি যাদের এখনো ঋতুচক্র শুরু হয়নি, তাদেরকে বিয়ে করা এবং তাদের সাথে যৌন সঙ্গম করা দুইটাই হালাল। এবং আপনার অবগতির জন্য জানাই দিচ্ছি যে ইসলামের সূরা তালাক সূরা তালাক কথা এখনো শেষ আয়াত হয়নি। আমি বের করবো, আপনি কথা শেষ শুনে নেন আগে। শেষ হয়নি ফাইল সাহেব আগে এখনো কথা। কথা শেষ শুনে নেন, তারপর আপনার দেখাচ্ছি। ইসলামিক থিওলজি অনুযায়ী কোরআন এবং সহিহ হাদিস দুইটাই গ্রহণযোগ্য এবং দুইটাই গ্রহণযোগ্য রেফারেন্সেস। এটার মধ্যে আপনার পার্টিকুলারলি হাদিস মনে হইতে নাই পারে, আপনার পার্টিকুলারলি মনে হইতে পারে যে হাদিস গ্রহণযোগ্য না। এই ফাউল প্যাচালের মধ্যে আমি যাবো না। এই ফাউল প্যাচাল আপনি আপনার মুমিন ভাইদের সাথে করবেন যে কোনটা সহি ইসলাম, কোনটা সহি ইসলামের অংশ, কোনটা সহি ইসলামের অংশ না। এই ফাউল প্যাচাল আমি আপনার সাথে করবো না। বাট ইসলামিক থিওলজিতে বোথ কোরআন এবং হাদিসে অপ্রাপ্তবয়স্ক বাচ্চাদের সাথে বিয়ে এবং অপ্রাপ্তবয়স্ক বাচ্চাদের সাথে যৌন সঙ্গম হালাল। আমি আপনাকে আবার বলে দিচ্ছি, নোট ডাউন করেন, সূরা তালাক 65 নম্বর সূরা 4 নম্বর আয়াত। বুঝতে তাহলে তো পারছেন? আপনাদের ফার্স্ট ভাই, আপনাদের এগ্রিড আপন যেই কনভারসেশনটা ছিল, সেই এগ্রিড আপন কনভারসেশনের বেসি তো ইসলামকে পেডোফিলিক ধর্ম তো আপনি বলতেই পারেন, তাই না ফার্স্ট ভাই? অফকোর্স বলা যায়। কারণ এটা তো আপনি ক্লিয়ার হয়ে নিছেন ওনার কাছ থেকে, যদি এটা হয় তাহলে তো ইসলাম পেডোফিলিক ধর্ম আপনি বলতে পারেন। উনিও রাজি হয়েছে। এখন আচ্ছা, ফার্স্ট ভাই আপনার পারমিশন নিয়ে আমি আয়াতটা ওনারে দিয়েই পড়ি, ওনারেই পড়াই, উনি পড়ুন। ও থ্যাংক ইউ ভাই, থ্যাংক ইউ। আমি খুলতে যাচ্ছিলাম, বাট থ্যাংক ইউ। আচ্ছা, এই যে ইয়া ভাই, জি বলেন। মুস্তাকিম ভাই, আপনি নিজে একটু পড়েন, এই যে সূরা বাংলাটা পড়েন। 65 নম্বর সূরা 4 নম্বর আয়াত, 65 নম্বর সূরা 4 নম্বর দেখতে পাচ্ছেন? 65 নম্বর সূরা 4 নম্বর আয়াত, আপনি ভাই একটু পড়ে যান। এই যে 65 জি না, স্ক্রিনে দেখেন, এখন দেখাচ্ছে 65 as for you woman past the age পরে বাংলাটাই বলেন। বাংলাটাই পড়েন আপনি, জোরে জোরে আমাদের সবাইকে পড়ে শোনান। হ্যাঁ, না আমি আগে একবার পড়ে নেই, হ্যাঁ আপনি একটু অন্য দিকে কথা না বলেন। না, আপনি আগে পড়ে লিখবেন মানে কেন? আপনি পড়েন ভাই, সবাইকে পড়ে শোনান। এক ইয়ে করে পড়লো না, পড়েন, আমি পড়ে আমাদের একটু বলতে বুঝান। পারার কিছু নাই, কোরআনই তো পড়ে শোনান। পেডোফিলি তো এটা নরমাল জিনিস, পড়েন সবসময়। একটু বড় করে দিতে হবে ভাই নাকি? না চোখে যথেষ্ট জ্যোতি আছে এখন। ছোট হলে তো জি, আপনাদের তাহলে অসুবিধা বিসমিল্লাহ করে হয় একটু না। পড়েন, একটু জোরে পড়েন যেন আমরা শুনতে পারি যে আপনি কি আব্দুল্লাহ পড়তেছেন। পড়েন। Dude, পড়েন ভাই, ইসলাম নিয়ে শুনতেছি না এতটা লজ্জিত ভাই, এই লোক না এত ভাই embarrassed, লজ্জিত হওয়ার কোরআনে কিছু নাই, এত আমাদের বলতেছে। একটু জোরে পড়েন ভাই, ইফ ইউ আর নট এম্বারেসড মুস্তাকিম ভাই, একটু জোরে পড়েন, একটু জোরে পড়েন, আমরাও শুনি। এই যে আয়াতটা এটা মূলত লিখছেটা কি, এটা আপনি পড়েন এখন, আমি তো পড়ছি। আরে ভাই, আপনারা বললাম না, আপনি জোরে জোরে পড়ে শোনান আমাদের। না আপনি ভাই আপনি হেল্প করেন ভাই, আপনি একটু পড়েন। না আমি হেল্প করব না, ওয়েট আ সেকেন্ড। লেখছে কে মানে কোরআন কে লিখছে ভাই? ভাই আপনি পড়তে পারেন, একটা ফাকিং পেডোফাইল লিখছে, আমার মতো একটা ফাকিং পেডোফাইল লিখছে, একটু পড়েন ভাই। কোরআনের আয়াতে এখানে বলাটা কি একটু আপনি কোরআনের প্রতিটা ওয়ার্ড পড়বেন, 10 কে কি করে পাবেন? আপনারা তো লজ্জা পাওয়ার কেছে, নিজের ধর্ম নিয়ে তো লজ্জিত কেন? না এই লজ্জা পাওয়ার কিছু ভাই, আমি বললাম যে আপনিও পড়েন, আমি শুনি আপনার পড়াটা হয়তো আমার থেকে বেটার হবে। না, আমার পড়া বেটার হওয়ার দরকার নাই, আপনি পড়ে সবটাও কামান, আমাদের সবাইকে নাটক সিনেমা করে সময় নষ্ট হচ্ছে না, একটু পড়েন। আমাদের সময়টা নষ্ট করেন না, সময়টা একটু প্রেশাস, একটু পড়েন। আপনার সময় প্রেশাস, আমাদের সময় প্রেশাস, পড়েন। বড় করে দিলাম, সুন্দর করে পড়েন, এখানে কি লেখা আছে। কি ভাই, শুনতে পাচ্ছি না তো? হ্যাঁ শোনেন না? না, শুনতে পাচ্ছি না তো আপনার। এখন শুনতেছি, পড়ে শোনান, জোরে জোরে পড়ে শোনান। তোমাদের যে সব স্ত্রী, এখান থেকে পড়ে জোরে জোরে শোনান। হ্যাঁ এই তো ভাই আপনারটাই ভালো ছিল ভাই, পড়েন না, এমন করেন কেন? আরে পেডোফাইলের বাচ্চা, রেপিস্টের বাচ্চা, জোরে জোরে শোনা। তোর কোরআনে কি লেখা আছে? শালা রেপিস্ট, জোরে জোরে পড়। শুধু এইগুলো বলেন না। নিজে তোর যে পেডোফিলিক, না লজ্জা পাওয়ার কিছু নেই, আপনি পড়েন না, আপনি পড়লে কি আমার সমস্যা হবে? জোরে জোরে পড়, রেপিস্ট, কথা কম, জোরে জোরে পড়। কি লেখা আছে তোর আল্লাহ কি বলছে পড়। ভাই আপনি সমস্যা নেই মুস্তাকিম ভাই, আপনি লজ্জা পেলে বলেন যে ভাই আমি কোরআন পড়তে লজ্জা পাচ্ছি, আপনি একটু পড়ে দেন, আমি পড়েছি। না আমি লজ্জা পাবো কেন? এই তো আরেকটা কথা ভাই, আপনার শুধু পেঁচাচ্ছেন, আপনি বললে কি সমস্যা হয়? আপনার লজ্জা না পেলে আপনি কি এটা করতে ভয় পান? লজ্জায় মুখ খুঁজতে পার, আমার মনে হয় যে আপনি লজ্জায় মুখ খুলতে পারতেছেন না।
অন্যগুলো না ভাই, দেখালে তো আরো লজ্জা আপনি পাবে। একটু বলে নিন ভাইয়া, এই বিষয়টা নিয়ে আমরা অবগত, এই বিষয়টা নিয়ে আপনি অবগত না। আপনি যেহেতু অবগত না, এই জন্য আমি আপনাকে জানানোর জন্যই বললাম যে আমরা রেফারেন্সটা বের করেছি, আপনি একটু কষ্ট করে পড়েন। এখন যদি আপনার পড়তে আমি পড়বো, অবশ্যই পড়বো। যদি আপনি এম্বারাস ফিল করেন তাহলে আমি পড়বো, আর যদি এম্বারাস ফিল না করেন তাহলে আপনি পড়েন। আর যদি পড়েন যে ভাই আপনি পড়বেন না, নাটকও করবেন, তাহলে ভাই আপনি বলেন, আমি আপনাকে বের করে দিতে পারবো। মানে না আমি সেটাই বলতেছিলাম, আপনি পড়ে একটু এক্সপ্লেইন করেন যে এই জিনিসটা আসলে কি। বোঝা হয়ে গেছে ভাই। আপনি কি নামাজ পড়তে পারেন মুস্তাকিম ভাইয়া? জি আপনি কখনো রুকুতে বসছেন ভাইয়া? হ্যাঁ। একটু বসেন তো ভাই, রুকুতে একটু বসেন। থ্যাংক ইউ ভাই, থ্যাংক ইউ ফর জয়েনিং। রেপিস্ট পেডোফাইলরা আপনি ফারাজ ভাই এত জ্ঞান মানে দিয়ে আমি anyhow, বিশ্বাস করতে পারতেছি না যে we got an actual person who is রক্ত উঠে explaining. গেছে মাথায়। আচ্ছা, এনিহাউ, এইগুলা লোয়ার টিয়ার ছাগল বাগানের কথা বলা দরকার নেই। অমিত ভাই, থ্যাংক ইউ ফর জয়েনিং আ লট। ভাই আমাদেরকে একটু এক্সপ্লেইন করেন অমিত ভাই। এই যে 18 যে আমরা ধরি, 18 যে গ্লোবালি অ্যাকসেপ্টেড একটা এজ, একটা ছেলে বা মেয়ের প্রাপ্তবয়স্ক হওয়ার ক্ষেত্রে, অ্যাটলিস্ট একটা মেয়ের প্রাপ্তবয়স্ক হওয়ার ক্ষেত্রে, এটা কি একেবারে র্যান্ডম কোন একটা নাম্বার, নাকি এটার পিছনে কোনো রিজনিং আছে? দেখুন, প্রথমত একটা উদাহরণ দিয়ে আমরা ব্যাপারটা বোঝার চেষ্টা করি। হ্যাঁ, তো ধরুন যখন আমরা এই যে হিমোগ্লোবিন লেভেল টেবিল তো আমরা করি অনেক সময় ব্লাড দিয়ে আমরা ব্লাড টেস্ট করি আর কি। তো ব্লাড টেস্ট করে আমরা দেখি যে হিমোগ্লোবিন লেভেল কত। তা ধরুন একজন ডাক্তারের কাছে গেলেন, রিপোর্টটা নিয়ে সে দেখে বললো যে আচ্ছা হিমোগ্লোবিন লেভেলটা নর্মাল। তা এই ডাক্তার কি করে জানলো যে হিমোগ্লোবিন লেভেলটা নর্মাল? কারণ সে একটা স্ট্যাটিস্টিক্যাল অ্যানালিসিস দেখেছে। এই স্ট্যাটিস্টিক্যাল অ্যানালিসিসে আমরা কি করি, আমরা অনেকগুলো মানুষের একটা র্যান্ডামলি আমরা এই যে নাম হিমোগ্লোবিন লেভেল কত সেই জিনিসটা আমরা চেক করি। তো আমরা যখন চেক করি তখন আমরা দেখি যে এই গোটা জিনিসটাকে একটা নর্মাল ডিস্ট্রিবিউশনের আকারে সাজানো যায়। তো নর্মাল ডিস্ট্রিবিউশন বলতে আমরা কি বুঝি? আমরা বুঝি যে একটা গ্রাফ যেখানে এক্স অ্যাক্সিসে সেখানে হচ্ছে একটা ভ্যালু থাকে, যে জিনিসটা যে প্যারামিটারটা আমরা মাপছি, আর ওয়াই অ্যাক্সিসে তার ফ্রিকোয়েন্সিটা থাকে। তার ফ্রিকোয়েন্সি মানে কতজনের আছে আর কি সেটা। আচ্ছা সরি, একটুখানি ভুল বললাম। আমি একটুখানি মনে করিনি, আমি যেটাকে ভুল বললাম। এক্স অ্যাক্সিসে হচ্ছে আচ্ছা সরি, ওয়াই অ্যাক্সিসে হচ্ছে ভ্যালুটা থাকে, আর এক্স অ্যাক্সিসে কতজন আছে, 100 জন 200 জন কতজনের মধ্যে এটা পাওয়া গেছে, তো সেরকম থাকে। আমরা দেখি যে নর্মাল ডিস্ট্রিবিউশন যখন হয় তখন সব থেকে বেশি মানুষের ক্ষেত্রে একটা ভ্যালু আসে, সেটা হচ্ছে ওই মিন মিডিয়ান মোড। এই জিনিসটা হচ্ছে ঠিক ওইখানে ওই মাঝখানের যে লাইনটা যেটা সব থেকে বেশি ফ্রিকোয়েন্সি সেইখানে পড়ে। আর তার থেকে যে যত দূরের দিকে যায়, ওই মিন মিডিয়ান মোড থেকে যত দূরের দিকে যায় তত হচ্ছে ওই ফ্রিকোয়েন্সি গুলো কমতে থাকে। তা এইটা হচ্ছে নর্মাল ডিস্ট্রিবিউশন। আমরা এরপর একটা স্ট্যান্ডার্ড ডেভিয়েশন করি। এই স্ট্যান্ডার্ড ডেভিয়েশনটা করে আমরা দেখি যে মোটামুটি +- 3 স্ট্যান্ডার্ড ডেভিয়েশনের মধ্যে ওই 99.7% পপুলেশন ওই ভ্যালুটার মধ্যে পড়ে যায়। তা আমরা ওই যে রিপোর্টের মধ্যে যে রেঞ্জ গুলো দেখি যে এখান থেকে এই রেঞ্জটা হচ্ছে নর্মাল ভ্যালু কোলেস্টেরলের, এর থেকে বেশি বা কম ওই জিনিসগুলো যে আমরা দেখি, বা ধরুন ক্যালসিয়াম চেক করতে গেলেন বা ভিটামিন D3 চেক করলেন, সেখানে যে নর্মাল রেঞ্জটা লেখা থাকে সেগুলো এইখান থেকেই আসে, এই স্ট্যাটিস্টিক্যাল অ্যানালিসিস থেকেই আসে। তো যে কোনো ডাক্তারকে জিজ্ঞেস করবেন যারা MBBS পাস করেছে, হোমিওপ্যাথি বা কবিরাজি যারা পাস করে তাদের ক্ষেত্রে জানি না, কিন্তু যারা পাস করে তাদেরকে একটা ইন্টার্নশিপ করতে হয়। মানে কলিকাতা হারবাল হবে না অমিত ভাই? না, কলকাতা হারবাল তো হবে না। হ্যাঁ, তা আমি তো সেখানে তো হচ্ছে আমি তো যোগ করি, আমি তো কলকাতা হারবাল, তা আমি তো সেটা যোগ করি। তো যাই হোক, তা যখন হচ্ছে আপনি যে কোনো একজন MBBS ডাক্তারকে জিজ্ঞেস করবেন যে কোনো জায়গাতে, হ্যাঁ, যারা পড়াশোনা করেছে, যারা ইন্টার্নশিপ করেছে নানা কলেজে অবস্টেরিক্সে, তার প্রত্যেকে এটা জানে যে যখন একজন পেশেন্ট, একজন প্রসূতি অর্থাৎ একজন প্রেগনেন্ট ওমেন যখন আসে, প্রেগনেন্সি পরে যখন আসে ভিজিট করে, তখন আমরা কতগুলো জিনিস চেক করি। তার মধ্যে প্রথম জিনিসটা হচ্ছে হাইট, ওয়েট। হাইট কত, ওয়েট কত, এই জিনিসটা আমরা অবশ্যই চেক করি। আর বলি যে একটা করো, একটা USG আল্ট্রাসোনোগ্রাফি করাবে আর একটা ব্লাড টেস্ট করাবে। এই ব্লাডে ওই যে নর্মাল হিমোগ্রাম যেটা, সেই জিনিসটা করতে বলি। এইটা করার কারণটা কি? কারণ এই যে হাইট আর ওয়েটটা করার দরকার কি? এ তো নর্মাল হিমোগ্রাম করে আমরা তো না হয় হিমোগ্লোবিন লেভেলটা দেখলাম, আমরা তারপর ধরুন আল্ট্রাসোনোগ্রাফি করে ফিটাসটা কেমন আছে সেটা দেখলাম, কোথায় আছে সেটা দেখলাম, কোনো একটিভ প্রেগনেন্সি এসব আছে কিনা সেগুলো দেখলাম। কিন্তু হাইট আর ওয়েটটা করার দরকার কি? হাইট এই জিনিসটা করার দরকার কি? কারণ এই হাইটটা যদি সঠিক না হয়, একটা রেঞ্জের বেশি যদি না হয়, তাহলে পেলভিস যেটা, সেই পেলভিসটা ছোট হয়, সেখানে যে নর্মাল ডেলিভারি সেটা হওয়াটা একটুখানি ডিফিকাল্ট হয়। তা আমাদের হিউম্যান বিইং, আমাদের ক্ষেত্রে আমরা তো হচ্ছে দ্বিপদী, আমরা তো হচ্ছে সোজা হয়ে দাঁড়িয়ে থাকি, তাই জন্য আমাদের পেলভিসটা একটু চড়া হয়ে গেছে, আর যে বার্থ ক্যানেল সেটা ছোট হয়েছে। কিন্তু আরেকটা সমস্যা হচ্ছে মানুষের ক্ষেত্রে যে মানুষের ব্রেনটা বড়, যদিও খুব ইম্যাচিওরই বাচ্চা সবসময় জন্ম নেয়, কিন্তু আমাদের ব্রেনটা বড়, তাই জন্য মাথার আকৃতিটাও বড়। এই জন্য যদি
কোনো রকম ব্রিজ প্রেজেন্টেশন হয় তাহলে একটা প্রবলেম হয়, তাহলে তখন হচ্ছে পেলভিসটা যদি খুব ছোট হয় তখন মাথাটা আটকে যায়, অথবা হচ্ছে শোল্ডার ডিস্টোসিয়া, বা ধরুন হচ্ছে নর্মাল ডেলিভারির ক্ষেত্রে একটা অবস্ট্রাক্টেড লেবার, এইগুলো হওয়ার খুব সমস্যা হয়। তো এইগুলো হওয়ার খুব চান্সেস খুব বেড়ে যায়। তাই জন্য যখনই আমরা কোনো শর্ট হাইট ওমেন দেখি, মোটামুটি ধরুন 4-5 ফুটের নিচে যারা থাকে, তাদেরকে আমরা যে মনিটর বা অবজার্ভ এই জিনিসটা আমরা বেশি করা শুরু করি। তো এরকম হতে পারে যে আমরা তাদেরকে বলতে পারি যে যে এক্সপেক্টেড ডেট অফ ডেলিভারি ইডিডি তার কিছুদিন আগেই 1-2 সপ্তাহ আগেই তাদেরকে আমরা ডেকে নিতে পারি যে আচ্ছা তোমরা এই সময়টা ভর্তি হয়ে যাও, এই সময় একবার দেখাতে এসো অ্যাসেসমেন্ট করার জন্য। তা আমাদের কাছে সবসময় একটা বিষয় থাকে যেটা আমরা সবসময় উই লাইক টু কিপ অ্যান আই, কি সেটা হচ্ছে যে এই যে একজন যে মা হতে চলেছে, একটা মেয়ে যে মা হতে চলেছে, তার নিউট্রিশনটা কিরকম, তার যে বৃদ্ধি এই জিনিসটা কিরকম। তা একটা ওমেন যখনই হচ্ছে মেনার্কি হলো, মানে তার যখনই পিরিয়ডটা প্রথমেই স্টার্ট হলো, তার মানে কিন্তু এরকম নয় যে সে সাথে সাথে সে রেডি হয়ে গেছে যে বাচ্চা জন্ম দেওয়ার জন্য। ওভুলেশন হচ্ছে মানেই যে সে রেডি হয়ে যাচ্ছে সেরকম নয়। এরকম হতে পারে যে মেনার্কি হলো, তার 2-3 মাস হয়তো বন্ধ থাকলো, তারপর আবার একবার হলো পিরিয়ড, তারপর আবার কিছুদিন বন্ধ থাকলো, আবার শুরু হলো। এইরকম রেগুলার এই জিনিসটা হতে, যে একটা যে পিটুইটারি অ্যাক্সিস আছে, যেটা পিটুইটারি থেকে হরমোন গুলো নিঃসৃত হয়, এই অ্যাক্সিসটা স্টেবিলাইজ হতে একটুখানি সময় লাগে। তার মানে প্রথম যখন মেনার্কি হলো, যখনই হচ্ছে পিরিয়ড হলো, তখনই যে সে রেডি হয়ে গেল সেরকম না। আরেকটা ব্যাপার হচ্ছে যে এই যে মেনার্কি শুরু হলো, তার মানে যে তার গ্রোথ টোথ সবকিছু বন্ধ হয়ে গেছে, যে একদম ম্যাচিওর হয়ে গেছে সেরকমও নয় কিন্তু। তারপরেও তার গ্রোথ পিরিয়ডটা চলতে থাকে। আরো একটা বিষয় হচ্ছে যে এই পরেও কিন্তু তার মেন্টাল সাইকোলজিক্যাল গ্রোথ এই জিনিসটা চলতে থাকে। একটা বিষয় লক্ষ্য করে দেখুন যে আমাদের সমাজে যখন এই স্কুলের গন্ডি, যেগুলো কলেজের স্কুলের গন্ডি পার করেছে, এই জিনিসগুলো, এই যে স্কুলে যে পড়া সেটা 9-10 এই জিনিসটা মোটামুটি 15-16 বছরে, আর 11-12 এটা মোটামুটি ওই 17-18 বছরে বা 16-17 বছরে এইরকম সময় শেষ হয়। এখন আমরা সেই সমস্ত মানুষকে মোটামুটি শিক্ষিত বলে মনে করি, বা যার একটা ম্যাচুরিটি আছে, যে অন্ততপক্ষে স্কুলের গন্ডিটা ওই 11-12 পর্যন্ত পাশ করেছে, এই জিনিসটা আমরা মনে করি আর কি। তা এখন যদি কাউকে তাড়াতাড়ি বিবাহ দিয়ে দেওয়া হয়, সেক্ষেত্রে কি হয়, তার থেকে সেটা বলার আগেও যে জিনিসটা আমাদের একটা বোঝা দরকার, যে একটা সংসার চালানো বা একজন বিবাহিত হয়ে একটা বাচ্চা, একজন মানে প্রেগনেন্ট হয়ে সে যে একটা বাচ্চাকে জন্ম দিয়ে সেই বাচ্চাটাকে মানুষ করবে, এইটা কিন্তু একটা ছেলে খেলা নয়। এখানে একটা ম্যাচুরিটি, একটা মেন্টাল ম্যাচুরিটি, একটা মেন্টাল প্রস্তুতি, সেইটার দরকার হয়। এখন এই যে 18 বছর বয়সটা আমরা বলি, এই বয়সটা কিন্তু এরকম একটা স্ট্যাটিস্টিক্যাল অ্যানালিসিস থেকেই এই যে এজটা সেটা এসেছে। তো অনেকেই বলতে পারে যে আচ্ছা, আমেরিকাতে তো অনেক স্টেট আছে যেখানে 16 বছর বা এরকম হচ্ছে কম এজে হয়তো বিয়ে দিয়ে দেওয়া হয়, এরকম মানে লিগ্যাল এজ এরকম মনে করা হয়। হ্যাঁ, সেটা হতে পারে, সেটা হয়তো সেখানকার যে যারা পলিসি মেকার তারা এরকম করেছে, কিন্তু দ্যাট ইজ নট এ ভেরি স্ট্যান্ডার্ড অ্যান্ড সায়েন্টিফিক প্রসেস। এইগুলোকে কিন্তু আহ এইগুলোকে কিন্তু মানে রীতিমতো ইউনিসেফ বা ডব্লিউএইচও এর মতো সংস্থারা রীতিমতো ক্রিটিসাইজ করে। তারা এটাও ওদেরকে বলে যে এই ব্যবস্থাগুলোকে পরিবর্তন করতে। আরেকটা বিষয় হচ্ছে যেটা আমাদের সব থেকে বেশি মনে রাখা দরকার, একটা মেয়ে সে যদি মেনার্কির পরই তাকে বিয়ে দেওয়া হয় এবং প্রেগনেন্ট হয়, সে যে খুব বেশি কিছু যে গেইন করে সেরকম কিছু না, খুব বেশি যে লাভ হয় আমাদের সেরকম কিছু না। যদি একটা মেয়েকে যদি মোটামুটি ধরুন 18 বছর বয়স হওয়ার পরেই বিয়ে দেওয়া হয়, যার পড়াশোনা শেষ হয়েছে, মোটামুটি শেষ হয়েছে, একদম সে গ্রাজুয়েট বা পোস্ট গ্রাজুয়েট নয়, তবুও তার পড়াশোনা মোটামুটি শেষ হয়েছে, তার মধ্যে শারীরিক যে ম্যাচুরিটি একটা বাচ্চা মানুষ করার, তার যে নিউট্রিশন ম্যাচুরিটি একটা বাচ্চাকে তার নিউট্রিশন সরবরাহ করার, এবং তার যে মেন্টাল যে সাইকোলজিক্যাল যে ম্যাচুরিটি, সেই জিনিসটা হয়েছে, সে নিজেই ডিসিশন গুলোকে নিতে পারে কিভাবে করবে। তার যদি কোনো ইনফরমেশনের প্রয়োজন হয়, সেই ইনফরমেশনটা সে বিভিন্ন জায়গা থেকে গ্যাদার করতে পারে, সে খুঁজে দেখতে পারে যে কি করতে পারা যেতে পারে, তা সে একজন ইন্ডিপেন্ডেন্ট হিসেবে কাজ করে। তো এই যে 18 বছর বয়সটা, তা এরকম তো প্রশ্ন হতেই পারে যে 17 বছর 11 মাস 29 দিন, এইরকম একটা মেয়েকে এই বয়সে 29 দিনে বিয়ে দিলে, আর ঠিক একদিন পরেই তার কি একটা এক্সট্রা ল্যাজ গজায় একদিন পরে? উত্তর হচ্ছে না, সেরকম কোনো ল্যাজ গজায় না। কিন্তু এই 18 বছরটা ঠিক করা হয় কেন? কারণ হচ্ছে একটা লিগাল, একটা ওই গ্রে জোনে রাখার থেকে একটা লিগালি নিডেড এমন একটা জোনে রাখা, যেখানে আমরা একটা ডিসিশন নিতে পারি, যেখানে কোনো রকম গ্রে জোন না থাকে, যেখানে একটা কারেক্ট একটা ভ্যালিড একটা ডিসিশন নেওয়া যায়। তো একটা মেয়েকে এরকম নয় যে 1 মাস আগে বিয়ে দিলে যে তার যে বিশেষ কিছু লাভ হবে, এরকম নয়। আমাদের মতন যে থার্ড ওয়ার্ল্ড কান্ট্রি, যেগুলোকে এখন হয়তো সেই কথাটা অতটাই ব্যবহার করা হয় না, কিন্তু ইন্ডিয়ান সাবকন্টিনেন্টে একটা সমস্যা কি, সেখানে অধিকাংশ মানুষ যারা সোশিও ইকোনমিক্যালি একটুখানি নিচু স্তরে বাস করেন বা বিলো পভার্টি লাইনে বাস করেন, তাদের মধ্যে একটা সোশ্যাল সিকিউরিটির অভাব থাকে, বা সেই সিকিউরিটি বোধের অভাব থাকে। তাই জন্য তারা
এই মেয়েকে যত তাড়াতাড়ি বিদায় দিতে পারে, তারা ভাবে যে মোটামুটি এই বিদায় দিয়ে দিলাম, বিয়ে থা করিয়ে আমার ঘাট থেকে বোঝা গেল, তাকে হচ্ছে মানুষ করতে হলো না, তাকে হচ্ছে বেশি পয়সা খরচ করতে হলো না, বা কোনো রকম যদি ঝামেলা হয়ে যায়, কোনো অ্যাক্সিডেন্ট হয়ে যায়, কোনো কিছু হয়ে যায়, যদি কখনো কোনো রকম একটা সেক্সুয়াল অ্যাসল্ট বা কিছু হয়, সেইটার দায় আমার উপর রইল না। এবং সেই ভেবে অনেকেই হচ্ছে বাচ্চা কাচ্চাকে খুব তাড়াতাড়ি বিয়ে দিয়ে দেয়। কিন্তু সমস্যাটা হচ্ছে, যত সোশিও ইকোনমিক্যালি আমরা যত উন্নত হতে শুরু করেছি, তত আমরা দেখি যে এইগুলোর একটা কুপ্রভাব আছে আমাদের সমাজে, এবং ঠিক এই কারণেই আমরা এগুলো থেকে আমরা বিরত থাকার চেষ্টা করি। একটা বাচ্চাকে 9 বছর বয়সে বা 10 বছর বয়সে বা 13 বছর বয়সে বা 15 বছর বয়সে বিয়ে দিয়ে দেওয়ার খুব একটা সুবিধা বা অ্যাডভান্টেজ আমরা কিছু দেখি না। বরং আমরা দেখি যে একটা মেয়ে তার যদি পড়াশোনা শেষ করে, সে যদি পড়াশোনা গ্রাজুয়েট বা পোস্ট গ্রাজুয়েশন এই জিনিসটা শেষ করলো, সে একটা ইন্ডিপেন্ডেন্ট হতে পারলো, সে নিজে ডিসিশন নিতে পারে, তার শারীরিক এবং মানসিক যে ম্যাচুরিটি সেটা হয়েছে, তখন সে বিয়ে করলো, সংসারপত্র, বাচ্চা কাচ্চা নিল। তাতে আমাদের সমাজ সেটা কিন্তু অগ্রসর হয়। সেখানে সে একটা দায়িত্ব নিয়ে একটা বাচ্চাকে মানুষ করতে পারে, প্রয়োজন হলে সে নিজে কাজকর্ম করতে পারে, ফিনান্সিয়ালি ইন্ডিপেন্ডেন্ট হতে পারে, এবং সে ইন্ডিপেন্ডেন্ট কিছু ডিসিশন নিতে পারে। কিরকম ডিসিশন? সে যদি চায়, সে যদি দেখে যে তাদের সোশিও ইকোনমিক কন্ডিশন এমন যে সে আর বাচ্চা কাচ্চা নিতে চায় না, যাতে হচ্ছে তাদের মধ্যে কোনো একটা ফিনান্সিয়াল একটা বার্ডেন তৈরি হয়, সে কিন্তু সেই ডিসিশনটাও নিতে পারে। কিন্তু একটা ইম্যাচিওর একটা বাচ্চা, 13 বছরের, 15 বছরের এরকম একটা বাচ্চাকে যদি বিয়ে দিয়ে দেওয়া হয়, তখন সে, তার মধ্যে এই মানসিকতাগুলো থাকে না, সেই জিনিসগুলো বুঝতে পারে না, তার মধ্যে ওই ডিসিশনটা নেওয়ার সেই ক্ষমতা থাকে, তার কাছে থাকে না। তো যেটা বলার চেষ্টা করছি সেটা হচ্ছে যে একটা বাচ্চা, তাকে যদি তার পড়াশোনা শেষ হওয়ার পরে তার সাইকোলজিক্যাল এবং শারীরিক বা ফিজিক্যাল ম্যাচুরিটির পরে যদি বিয়ে দেওয়া হয়, সেই সব থেকে ভালো। আর এই 18 বছর যে এই যে এজটা, এই এজটা দুটো কারণে নির্ধারণ করা হয়। আমরা দেখি অধিকাংশ বাচ্চার তাদের যে ম্যাচুরিটি, সেটা মানে ফিজিক্যাল যে ম্যাচুরিটি, সেটা এই সময় হয়ে যায়, এবং তার যে পড়াশোনাগুলো সেই সময় শেষ হয়ে যায়। তাই জন্য এই পড়াশোনার কোনো রকম বার্ডেন ওই জিনিসগুলো থাকে না, তারা ড্রপ আউট হয় না স্কুল থেকে। এই সবকটা কারণেই 18 বছরটাকে ধরা হয়। এবং 18 বছরেই তাকে এক্স্যাক্টলি 18 বছরই কেন ধরা হয়? কারণ একটা লিগ্যাল বাইন্ডিং থাকার জন্য, সেটাকে ওই গ্রে এরিয়াটাকে রিমুভ করার জন্য আমরা এই 18 এই ইয়েটা দেখি। যে যখন এই যে নির্ভয়া, নির্ভয়া না, এই যে দিল্লিতে যে ঘটনাটা ঘটেছিল, নির্ভয়া কি নাম ছিল, নির্ভয়া ছিল। তা সেখানে একজন ইনভলভ ছিল, যে ওরকম 1 মাস বা 2 মাসের জন্য 18 বছর হয়নি। তাকে কিন্তু জুভেনাইল কোর্টেই, তার ট্রায়াল কিন্তু জুভেনাইল কোর্টেই হয়েছিল। তার কারণ সেই লিগ্যাল ব্যাপারের জন্যই হয়েছিল, যদিও অনেকেই ডিমান্ড করেছিল যে তাকে ম্যাচুরিটির মতনই ইয়ে করা হোক, ট্রায়াল করা হোক, কিন্তু লিগ্যাল মাইন্ডিং এর জন্য তাকে ওই জুভেনাইল কোর্টে তার ট্রায়াল হয়, এবং সেই অনুযায়ী তার শাস্তি হয়। তার যাবজ্জীবন কারাদণ্ড বা যাবজ্জীবন বা ডেথ পেনাল্টি এই সমস্ত কিছু দেওয়া হয়নি। তো যেটা বলার অর্থ সেটা হচ্ছে যে একটা ওই গ্রে জোনটা যাতে না থাকে, সেই কারণেই এই 18 ইয়ার্স এই জিনিসটা একদম কনফার্ম করা হয়। এবং ঠিক এই কারণে এই যে লাইসেন্স যখন দেওয়া হয়, গাড়ির লাইসেন্স দেওয়া হয়, তখন ওই 18 বছর, ইন্ডিয়াতে অ্যাটলিস্ট 18 বছর একটা লিগ্যাল এজ ধরা হয়। সেটা কারণে ওটাই, যে কোনো রকম লিগ্যাল মানে কোনো রকম গ্রে এরিয়া যেন না থাকে, সেখানে যেন ওরকম অমিত ভাই, যদি থাকে। সরি হ্যাঁ, টু sure, ইন্টারাপ্ট। sure, এই যে সাইকোলজিক্যাল অ্যাসপেক্টটাও যদি একটু এক্সপ্লেন করে দিতেন, যে কেন একটা 13 বছরের বাচ্চা মানে সেক্স করার জন্য সাইকোলজিক্যালি রেডি না, মানে অন রেগুলার বেসিস সেক্স করার জন্য সাইকোলজিক্যালি রেডি না, প্লিজ। হ্যাঁ। তা এই জিনিসটা যখন আমরা বলি যে একটা এগুলো তো অনেক রকম কনসিকুয়েন্স আছে। সে প্রেগনেন্ট হতে পারে, সে একটা যদি ছেলে হয়, সেও মানে সে অন্য কিছু করতে পারে। তা সেই জন্য, বা ধরুন একটা যখন আমরা লাইসেন্সও দিই, একটা গাড়ির লাইসেন্সও দিই, কি হতে পারে, একটা বাচ্চা ছেলে সে কোনো কিছু কনসিকুয়েন্সেস এর ভাবনা চিন্তা না করে সে একটা রেকলেস ড্রাইভিং করতে পারে। তো সে যাতে একটা রাস্তার মধ্যে যখন একটা গাড়ি নিয়ে নামবে, সে নিজে এবং তার আশেপাশে সবাই যাতে একটা সেফ জায়গাতে থাকে, তার জন্য একটা মেন্টাল ম্যাচুরিটির একটা দরকার হয়। আর সেই মেন্টাল ম্যাচুরিটির জন্য আমরা ওই 18 বছর এই জিনিসটাকে আমরা ধরে নিয়েছি। এখন তার আগের যে বয়সটা, সেখানে যে আপনি যে কথা বলছেন, যেখানে একটা কনসেন্টের ব্যাপার থাকে, সেখানে সে অগ্রপশ্চাৎ কিছু বিবেচনা না করে, নিজের ভালো খারাপ এই জিনিসটা বিবেচনা না করে, হতে পারে তাকে কোনো একটা প্রলোভন দেখানো হলো বা কিছু করা হলো, সে নিজের কথা না ভেবে, নিজের যে কনসিকুয়েন্সেস গুলো সেই জিনিসগুলোকে না ভেবেই সে সেখানে এনগেজ হতে পারে। অর্থাৎ সে তার যে ভ্যালিড কনসেন্ট দেয়া, যে সমস্ত কিছু অগ্রপশ্চাৎ বিবেচনা করে, নিজের ভালো মন্দ সবকিছু বিবেচনা করে যে কনসেন্ট দেওয়াটা, সেইটার মতন ম্যাচুরিটি তাদের তৈরি হয় না। ঠিক এই জিনিসটাই বলতে চেষ্টা করছি, যে এই 18 বছর বয়সের মধ্যে তাদের অনেক কিছু যে পড়াশোনা, সেই জিনিসটা শেষ হয়। তাদের একটা যে এই পড়াশোনার মধ্যে কিন্তু একটা সাইকোলজিক্যাল ম্যাচুরিটি তৈরি হয়। তারা নিজেদের ভালো মন্দ এই সমস্তগুলো বুঝতে পারে। সেই কারণেই এই 18 বছর এজটার উপরে এতটা গুরুত্ব দেওয়া হয়। এই 18 বছর এজের আগে তাদের যে ধরুন 1 সেকেন্ড আগেও যদি হয়, বা 1 মিনিট আগে, বা 1 মাস আগে, তারা যে নিজের ভালো মন্দ বুঝতে পারে না তা নয়, সেটা নাও হতে পারে। বা এরকম হতে পারে কেউ হয়তো আর 1 মাস সময় নিল বেশি, এরকম হতে পারে।
কিন্তু আমাদের কাছে যে ডেটা আছে সেখানে আমরা বেশিরভাগই দেখি অধিকাংশ মানুষই ওই প্লাস মাইনাস স্ট্যান্ডার্ড ডেভিয়েশনের মধ্যে পড়ে যায় আর কি, 3 স্ট্যান্ডার্ড ডেভিয়েশনের মধ্যে পড়ে যায়। তা সেখানে খুব বেশি ডেভিয়েশনটা খুব বেশি নয়, সেই কারণেই এই 18 ইয়ার্স যে এজটা, সেই এজটাকে একটা লিগ্যাল এজ ডিক্লেয়ার করা হয় আর্গুমেন্ট। ফারাজ ভাই, দ্যাটস অল ফ্রম মাই Thank you. সাইড। তবে এখানে জাস্ট আমি একটা জিনিস যুক্ত করি অমিত ভাই, থ্যাংক ইউ এক্সপ্লেইন করার জন্য। সেটা হচ্ছে Sure. যে অনেক সময় দেখবেন যে এই যারা হচ্ছে যে একটু আগে যে আসে পেডোফিলিয়া অ্যাপোলজিস্ট যারা আছে, এরা এসে বলে যে ও 13 বছরের বাচ্চা 14 বছরের বাচ্চা পার্কে যে ইয়ে করলে, বয়ফ্রেন্ডের সাথে সেক্স করলে সমস্যা নাই, আর বিয়ে করলে সেক্স করলে সমস্যা, তোমরা তো এগুলাই চাও, রাইট অমিত ভাই? এখন মানে এটা তো আসলে খুবই সারফেস লেভেল একটা ডিস্টিংশন। সেটা হচ্ছে যে 13 বছরের একটা বাচ্চা, 14 বছর 15 বছরের একটা বাচ্চা তার গার্লফ্রেন্ডের সাথে বয়ফ্রেন্ডের সাথে সেক্স করবে বছরে একবার। মানে বাংলাদেশ বা ইন্ডিয়ার পার্সপেক্টিভে যদি আপনি চিন্তা করেন, 14 বছর একটা বাচ্চা একটা খালি রুম ম্যানেজ করবে, দ্য হোল থিং, রাইট? বছরে একবার, 6 মাসে একবার, 4 মাসে একবার। বাট যখন একটা আপনি ম্যারিটাল কন্ট্রাক্টে ঢুকতেছেন, দেয়ার ইজ নো লিমিট। একটা 13 বছরের বাচ্চার উপর প্রতিদিন এই জিনিসটা হইতেছে। এই যে এই ডিস্টিংশন, এটা তো আসলে খুব হিউজ একটা ডিস্টিংশন। তো তার মানে আপনি 13-14 বছরের বাচ্চাকে বিয়ে ছাড়া যৌন সঙ্গম এটাকে আপনি সমর্থন করেন? আচ্ছা, আমি একটা জিনিস বাচ্চা যদি 14 বছরের ছেলের সাথে প্রেম করে একবার সেক্স করে, আমার কোনো সমস্যা নেই। আচ্ছা, আমি একটা জিনিস আমি আমি personally সমস্যা নেই, encourage আর করি হচ্ছে না। আপনি ইনডোর্স করা, ডু ইউ ইনডোর্স ইট, যা বলে বলেন না, আমার এটা নিয়ে কোনো Perfectly okay ওপিনিয়ন thing to do. নেই, এন্ডোর্স করব কেন? আমার এটা নিয়ে কোনো ওপিনিয়ন না, তাদের আমি এই জিনিসটাকে endorse করি না। এক না। ফারাজ ভাই, আমিও কিন্তু এই জিনিসটাকে, আপনি যেটা প্রশ্ন করলেন যে আমিও কিন্তু এই জিনিসটাকে এন্ডোর্স করি না। হ্যাঁ, আই এম নট এনকারেজিং দেম। ওকে, আমাকে যদি কেউ জিজ্ঞেস করে তাহলে আমি তাদেরকে সেটা অ্যাভয়েড করতেই বলবো। অমিত ভাই, এই যে আমি যেটা বলি, ইনস্টিটিউশনে সেক্স, সরি ভাই, ইনস্টিটিউশনে যে হ্যাঁ, সেক্স sure, এডুকেশন দেয়, বেশ অনেক ক্ষেত্রে তো ওদেরকে কন্ট্রাসেপটিভ থেকে শুরু করে এইসব জিনিসপাতি প্রোভাইডও করে স্কুল থেকে বিভিন্ন দেশে। হ্যাঁ, এটা তো এই জন্যই যে তো আমরা এন্ডোর্স করি না, বাট অ্যাট লিস্ট ডু ইট সেফ, অ্যাট লিস্ট বি সেফ, correct, তাই না? exactly. প্লিজ। এবং আরেকটা জিনিস সেটা বলা, সেটা হচ্ছে যে আমি এন্ডোর্সও করি না, আমি এটাকে এনকারেজও করবো না, কিন্তু যেটা বলার কথা সেটা হচ্ছে আমি এটাকে ক্রিমিনালাইজও করি না। এই যে ধরুন এরকম যদি হয় যে একটা 13 আর 15 বছরের বাচ্চা তারা যদি কোনোভাবে ইন্টারকোর্সে ইনভলভ হয়, আমি সেই জিনিসটাকে ক্রিমিনালাইজ করবো না, কিন্তু আমি সেটাকে এন্ডোর্সও করি না, সেটাকে আমি এনকারেজও করি না। তাদেরকে এই সেক্স এডুকেশন দেওয়ার যে উদ্দেশ্যটা, সেটা হচ্ছে যে তাদেরকে এটা বোঝানো যে হোয়াট আর দ্য কনসিকুয়েন্সেস, কি হতে পারে। কিন্তু সমস্যাটা হচ্ছে যে তার মানে এই সেক্স এডুকেশন মানে তাদেরকে এটা বোঝানো নয় যে তাদেরকে কোনো রকম পর্নোগ্রাফি বা এরকম কোনো কিছু দেখানো, কিভাবে সেক্স করতে হয় সেই জিনিসটা বোঝানো। এই জিনিসটা কিন্তু একেবারেই নয়। তাদেরকে এটা বোঝানো যে দেয়ার আর সার্টেন কনসিকুয়েন্সেস, হাউ টু, মানে এই যে সেক্সুয়াল লাইফ, এই জিনিসটা, এই তাদের অ্যাংজাইটি থাকতে পারে, তাদের কিউরিওসিটি থাকতে পারে, সেই কিউরিওসিটি গুলোর মধ্যে যে কনসিকুয়েন্সেস গুলো কি হতে পারে সেই জিনিসগুলো বোঝানো। তো এটাই যেটা ফারাজ ভাই আপনি যেটা প্রশ্ন করলেন, আমি এই জিনিসটাকে এন্ডোর্স করি না, এই জিনিসটাকে এনকারেজ করি না, আমি কখনোই বলবো না যে এটা করো বা এরকম কিছু, কিন্তু এই জিনিসটাকে আমি ক্রিমিনালাইজ করি না। ক্রিমিনালাইজ মানে সেটাকে হচ্ছে আমি ক্রিমিনাল পানিশমেন্ট দেবো না তাদেরকে কোনো রকম, কারণ তারা হয়তো ওই কনসিকুয়েন্সেস গুলো না বুঝে তারা সেটা করেছে। কিন্তু এরকম যদি হয় যে একজন ধরুন 25 বছর বয়সের একজন যুবক, হ্যাঁ, সেই একটা 13 বছর বা 12 বছর একটা বাচ্চার সাথে যদি তার সাথে কোনো রকম ইন্টারকোর্স করে, সে উইলিংলি হোক আনউইলিংলি হোক, ইট ডাজন্ট ম্যাটার, এই জিনিসটাকে আমি অবশ্যই ক্রিমিনালাইজ করি, কারণ সেখানে একজন অন্তপক্ষে ম্যাচিওর যে যে হচ্ছে এই জিনিসটা মানে কনসিকুয়েন্সেস গুলো সেটা বুঝতে পারে। তা বলার বেশ বিষয়টা হচ্ছে, ইন এ নাটশেল যেটা বলার চেষ্টা করছি সেটা হচ্ছে যে এটাকে ক্রিমিনালাইজ মানে এই জিনিসটাকে আমি ক্রিমিনালাইজ করবো, যেটা বললাম 25 আর 13, কিন্তু একটা 12 আর একটা 13, বা ধরুন 12 আর 12 বছর বয়সে, এরা দুজনেই কিন্তু ইম্যাচিওর, এরা দুজনেই যে জিনিসটা কি হতে পারে সেটা বোঝে না। তা সেই জন্য আমি এটা ক্রিমিনালাইজ করবো না, সেকেন্ড যেটা বললাম সেটাকে। হ্যাঁ, ফারাজ ভাই। আচ্ছা, ঠিক আছে অমিত ভাই, থ্যাংক ইউ ফর এক্সপ্লেনিং। আমাদের সাথে ভেনেসও প্রযুক্ত হয়েছে অনেক আগে থেকে, কিন্তু কিছু বলতেছে না। ভেনেসা হাই প্লিজ। ভাইয়া। হ্যাঁ ভাইয়া, জি। আসলে আমি মানে এটার সাথে অ্যাড করতে চাচ্ছিলাম, কারণ এখানে না মানে ওরা হলো মানে এইটা ইমপ্লাই করতে চায় যে সে বাচ্চা পয়দা করতে পারে বায়োলজিক্যালি, মানে তাতে তার যাই ক্ষতি হোক, বাট পয়দা করা পসিবল তার পক্ষে, তার জন্য তাকে বিয়ে দেবে। এইখানে কিন্তু ওরা হিডেনলি এইটা মেসেজ দেয় যে তারা ওমেনদের অ্যাজ এ ইকুয়াল হিউম্যান বিং দেখে না, তারা শুধু এইটাই দেখে যে হ্যাঁ যদি বাচ্চা পয়দা করতে পারে দ্যাটস অল দে ক্যান ডু, এন্ড বাচ্চা পয়দা করবে, এন্ড তার যদি ক্ষতি হয় তারা তো আরেকটা বিয়ে করে ফেলবে, এন্ড এটা কিন্তু একটা বড় বিষয়। এন্ড তার থেকে বড় বিষয়, ওরা এইটাও মনে করে যে আরে আমি তো একটা ছোট বয়সে মেয়ে বিয়ে করবো, ছোট বয়সের মেয়ে বিয়ে করলে কারণ সে আমার ইকুয়াল থাকবেই না, কারণ তাকে তো আমি কন্ট্রোল করবো, সে তো কখনোই ইন্ডিপেন্ডেন্স ভাবে যে একটা লাইফ লিড করতে হবে, দে নেভার লার্ন ইট। লাইক ওইটা শিখতে তো মানুষের বড় হওয়া লাগে, ওইটা কিন্তু সে করতে পারবে না, সে শিখতে পারবে না, সে
তাকে সে বাসায় যেরকম ইচ্ছা সেরকম, কারণ এর কারণে কিন্তু অনেক বেশি ডোমেস্টিক অলওয়েজ আন্ডার ভায়োলেন্স হয়। ইউর মেয়েটা কন্ট্রোল, সব তাই না ভিনেসা? হ্যাঁ অলওয়েজ আন্ডার ইউর হ্যাঁ আর মেয়েটা কিন্তু কখনো এটা শিখেই না যে সে তার জন্য দাঁড়াইতে পারবে, কারণ সে এটা শিখেই না, সে এইটাই শিখে আর এটাই জীবন, কারণ সে সেইটার বাইরে যে কিছু আছে সেটা সে শিখতেই পারে নাই। এন্ড তাকে কন্ট্রোল করতেছে, তাকে শুধু বাচ্চা পয়দা করতেছে, এন্ড করতে না পারলে she is not good. Like they are not looking for a life partner, they are looking for মানে a servant who can ইমপ্রিন্টিং produce. করে দেওয়া যে সারা জীবন এইটা নিয়ে ঘুরতে হবে তোমার, সারা জীবনের জন্য তুমি ডিপেন্ডেন্ট, সারা জীবনের জন্য তোমার দাঁড়ানোর মতো কিছু নাই, তুমি কোনো দিক থেকে এডুকেটেড না, কোনো দিক থেকে তুমি স্বাবলম্বী না, তুমি হ্যাঁ, এই সেটা এই তো লোকের অবশ্যই। মানসিকতাটাই বড় হবে সবসময়। হ্যাঁ সেটাই মানে সেটা তো বোঝায়, এবং তারপর সেটাও বোঝায় যে তার একমাত্র মানে অপশন হলো বাচ্চা পয়দা করা, মানে বিয়ে করে তাড়াতাড়ি বাচ্চা পয়দা করতে পারলে তোমার ওইখানে একটা অবস্থান আছে, বাচ্চা পয়দা করতে না পারলে তোমার কিন্তু সেই সংসারে দাম নাই, এইটা করতে হবে, মানে এরকম একটা মেন্টালিটি কিন্তু পুরো বাংলা সমাজে আছে। এন্ড এটা কিন্তু এরকম যে তারা লাইফ পার্টনার খুঁজে না, তারা তার পার্টনারের সাথে যে বন্ডিং হওয়ার জন্য, যে সেম এজে একটা মানুষের যে বন্ডিং হয় মোস্ট অফ দ্য কেস, বা একটা ম্যাচিউর মানুষের সাথে, একটা বাচ্চার সাথে কেন একটা অ্যাডাল্টের ওরকম তো বন্ডিং হয় না মোস্টলি, লাইক একটা 15 বছরের মেয়ে আর একটা 30 বছরের বেটা, ওদের তো এরকম বন্ডিং হওয়ার পসিবিলিটি নেই, কারণ 15 বছরের মেয়ে অন্যরকম, দে আর নট লুকিং ফর লাইফ পার্টনার। আপনি যে আপনি যে মেন্টালিটির কথা বলতেছেন, আপনি ক্লিয়ারলি বুঝতেছেন যে এটা একটা খুব টক্সিক এন্ড প্রবলেমেটিক একটা মেন্টালিটি, রাইট? বাট অন এন এভারেজ বাঙ্গু মুমিনদের কাছে, বাঙ্গু মুসলমান সমাজে এই মেন্টালিটিটা খুবই একসেপ্টেড একটা মেন্টালিটি, এবং এমন না যে লুকায় চুপায় একসেপ্টেড, এটা মোটামুটি ব্রো করে সবাই জানে এটা গুড এনাফ মেন্টালিটি, এটাই রাখাটাই হচ্ছে রিজনেবল। সো হ্যাঁ এই জন্য এই যে গান্ডুটা যুক্ত হয়েছিল, এই গান্ডুর সাথে আমি কথা বলতে ইন্টারেস্টেড ছিলাম। আমি আলফি ভাই যে তাকে গালিগালাজ করছে, সে লেজিট গালি খাওয়ার যোগ্যতাই করছে, তারপরেও আমি ওটা করতেছিলাম না এই জন্য, কারণ আমি চাচ্ছিলাম আলোচনাটা সামনে আগাক, তার মুখ থেকে বের করতে আমি বের করতে পারবো যে তার ধর্মটা হচ্ছে একটা ডিসগাস্টিং পিস অফ শিট। তারপরে 18 বছর এগুলো কিনা, আপনি যে মেন্টালিটির কথা বলেন এই মেন্টালিটি রাখা উচিত কিনা সেটারও আলোচনা করতে চাচ্ছিলাম। বাট যখন একজন ব্যক্তি একেবারে গিভ আপ করে, আমি কথা বলবো না ভাই, আপনি পুরা দেন এই মানে আমি কনভারসেশন সামনে আগাবো না, এট দ্যাট ভেরি মোমেন্ট ভাই তোমার মতো গান্ডুর সাথে সময় নষ্ট করার কোনো ইচ্ছা আমার নাই। তুমি যদি কথা আগাইতে আমি কোর্স কথা আগাবো, বাট তুমি যদি এখানে গিভ আপ করো আমি পড়বো না, আমি এইটা করবো না, আমি সেটা করবো না। এত তেলানোর সময় নাই ভাইয়া, তুমি কোনো জায়গার কোনো মানে ইয়াও নাই, রাজা মহারাজাও নাই যে তুমি যেটা বলবা তোমার সেটা ইয়ে করতে হবে। এখানে একজন গেস্ট যুক্ত হয়েছে, তুমি তোমার ইসের সপক্ষে রেফারেন্সেস চাইছো, রেফারেন্সেস সেটা তুমি পড়বা, না করতে যাও ফাক অফ। বেজন্য বের করেছি, বল বেরা সাপোর্ট। হ্যাঁ ভাইয়া, আমি এটা তো বলতেছিলাম যে প্রথমত ইসলামে তো মানে একদম শিশু মেয়েদের বিয়ে করা যায়, তাদের সাথে সেক্সও করা যায়, এন্ড সেকেন্ডলি সেটা হয়তো অনেকে মানে সেটা হয়তো অনেকে এখন বাংলাদেশে বলবে না, কিন্তু তারপরেও কিন্তু ওরা ওমেনদের অ্যাজ এ ইকুয়াল দেখতেছে না, এটা একটা বড় রিজন। তার জন্য ওরা শুধু একটা ব্রিডিং মেশিন, মানে একটা পয়দা করতে পড়ার পসিবিলিটি থাকলেই তাকে নিবে, তার ওয়েল বিং, তার মানে সে একটা ইকুয়াল হিউম্যান হবে, সেটা তার জন্য ইম্পর্টেন্ট না, ইনফ্যাক্ট তার জন্য ইম্পর্টেন্ট যে সে তার থেকে নিচু থাকবে, তার জন্য সে চাইতে একটা ছোট মেয়ে বিয়ে করবে, সবসময় কন্ট্রোল করবে, বাচ্চা পয়দা করতে পারলে ঠিক আছে, না পয়দা করতে, ইনফ্যাক্ট এর জন্য ওরা সেকেন্ড বিয়ে করলে ওই মেয়েটার তো কোনো অপশন নাই, লাইক আই এম নট ইন্ডিপেন্ডেন্ট, ওয়্যার উড আই গো, রাইট? দ্যাটস দ্য মোস্ট ডিসগাস্টিং থিং, তারা মেয়েদের ইকুয়াল হিউম্যানই দেখে না, বাচ্চা পয়দা করতে পারে, মেয়েদের তো এটাই কাজ, মেয়েটার তো বাচ্চা পয়দা করা ছাড়া মেয়েদের আর কোনো ভ্যালুই নাই, তুমি মা না হতে পারলে তোমার কোনো ভ্যালু নাই। তো আবার এইটাই জিজ্ঞেস করেন তাকে, আপনি কি আপনার মাকেও এই চোখে দেখেন কিনা, সাথে সাথে কিন্তু ভিতর এক সেকেন্ডের মধ্যে রিয়ালিটি এন্ড পারসেপশন চেঞ্জ। এনিহাউ থ্যাংক ইউ ভেনাস আপু ইয়ে করার জন্য। হিপ হপ একটা প্রশ্ন করি আপনাকে, হ্যাঁ ফেরাজ ভাই, তা আমি এই জিনিসটা নিয়ে আমি খুব কনফিউজ থাকি, বুঝলেন? যখন আমরা বলি যে মানে বিলো 18 এই জিনিসটা হচ্ছে লিগাল, এটা ইট ইজ নট আ লিগাল এজ অফ ম্যারেজ, মানে এটা বিয়ের জন্য লিগাল এজ নয়, তার নিচে বিয়ে করা উচিত নয়, তখন লোকজন আসে বলে যে কেন নয়। আবার আপনি যখন বলবেন যে ইসলামে মানে চাইল্ড ম্যারেজ এই জিনিসটাকে ইয়ে করে, এন্ডোর্স করে এবং এটাকে লিগালাইজ করে, তখন লোকজন বলতে আসে না চাইল্ড কোথায় ছিল, তো বাচ্চা ইয়ে হয়ে গেছিল, সেটা হয়ে গেছিল, এরকম করতে থাকে। এইটার কারণটা কি? মানে তারা কি লজ্জা পায়, মানে আর দে এম্বারাসড, মানে তারা সত্যিটা জানে বাট স্টিল দে আর এম্বারাসড, এরকম কি মনে হয় আপনার? বিষয়টা তো ভাই খুবই ক্লিয়ার। তাদের প্রধান মানে মুসলমান, আপনি তো ভাই হয়তো অনেক লাইভে শুনছেন যে ইসলামের 7টা মানে ইমানের 7টা স্তর আছে, মানে মুসলমান হওয়ার জন্য আপনার 7টা ইমানের স্তর রাখা লাগবে, মানে 7টা বিষয় আপনার কোনো ধরনের প্রমাণ ছাড়া অন্ধবিশ্বাস করতে হবে। ফর এক্সাম্পল আল্লাহর উপর বিশ্বাস, মোহাম্মদের উপর বিশ্বাস, মোহাম্মদের নবীর উপর বিশ্বাস, কোরআন যা আল্লাহ পাঠাইছে এটার উপর বিশ্বাস, কোরআনে যা লেখা আছে সেগুলো সব সত্য এটাতে বিশ্বাস, তারপরে জান্নাত জাহান্নামের প্রতি বিশ্বাস, ফেরেশতার বিশ্বাস, তাকদীরে বিশ্বাস। এছাড়াও একটা জিনিস আছে যেটা পুরো মানে মুসলমান হতে হলে এটা আপনাকে করতেই হবে, সেটা হচ্ছে জাত বাটপারি।
আপনার যদি একটা দিনের পথের দায়ী হইতে হয়, একজন যদি জানাশোনা মুসলমান হইতে হয়, এটা যদি মুমিন বানতে হয় হইতে হয় আপনাকে, আপনারা জাত বাটপার হইতেই হবে। এটা ফার্স্ট স্টেপ। এই জন্য ভাই এদের মধ্যে পুরো সার্কেলটার মধ্যে দেখবেন কোনো লজ্জা শরম নাই। পুরো আগা থেকে শুরু করে গোড়া পর্যন্ত যেই কটা আছে প্রত্যেকটা বেহায়া, প্রত্যেকটা মানে আগ বাড়ায় বাটপারি করতে চায়। প্রত্যেকটা ইন দ্য নেম অফ ইসলাম যত ধরনের মিথ্যা কথা, বাটপারি, ছলনা যা যা করতে বলবেন ইসলামের যত সাথে তারা সেটা করতে রাজি। সো বিষয়টা হচ্ছে কমন যে এদের মধ্যে কমন যে বিহেভিয়ার এটার মধ্যে, সেটা হচ্ছে আগাগোড়া পুরোটা হচ্ছে জাত বাটপার। একই সাথে তারা এটা তো ইসলাম ওদেরকে অ্যালাউ করছে না ফার্স্ট ভাই, ইসলামই তো ওদেরকে একই এটা সাথে করতে তারা বলছে। বাল্য মানে জায়গায় ইসের বিরোধিতা করবে, মানে পেডোফিলি খারাপ এই সেটা বিরোধিতা করবে, বা জায়গায় মনে করেন না প্রো পেডোফিলি কথাবার্তা বলবে, দুইটাই একই সাথে। এটা কোনো লজ্জা শরম নাই তো। হ্যাঁ, সেটা দেখি। এবং এটা আরেকটা জিনিস দেখবেন, এই জিনিসটা আমার খুব অদ্ভুত লাগে। ধরুন আপনি বললেন যে কাজিন ম্যারেজ, এই জিনিসটা করা যায় না, এটা খারাপ, এরকম ব্যাড এফেক্ট হইতে হয়। তখন লোকজন বলবে যে আরে আমাদের তো কত কাজিন ম্যারেজ হয়েছে, এই হয়েছে সেই হয়েছে, তখন কি দেখা যায়? আবার তারাই এসে বলবে যে আরে নাস্তিকরা তো মা ছেলে তারাই আবার নাস্তিকদেরকে আবার এরকম ইয়ে করে। হ্যাঁ, তারাই বলছে যে আরে ইনসেস্ট এই জিনিসটাই যারা এন্ডোর্স করে না, তারা সেই জিনিসটাকে এন্ডোর্স করবে কি করে? মানে এই জিনিসটা তারা বুঝে না। তারা তখন আমি বুঝি না, মানে এটা একটা প্যারাডক্স তৈরি করে এখানে, যে দুটো জিনিস আমার খুবই অদ্ভুত লাগে। একটা যে প্রথম জিনিসটা বললাম, তাকে যখনই বলবেন যে বাচ্চা বিয়ে করা, বাচ্চা বয়সে বিবাহ দেওয়া, সেটা অ্যালাউ করে, তখন তারা বলতে আসে যে না সেটা করে না। তারপর যখন বলবেন যে না 18 বছরের বয়সে নিচে বিয়ে দেওয়াটা উচিত না, তখন তারা বলবে কেন উচিত না, দিলে কি হয়েছে, যখনই হয়েছে তখনই বিয়ে দিলেই হয়ে যাবে। এটা আর এই যে নাস্তিকদের তখন কিভাবে এদেরকে জাস্ট একটা কথাই বলা যায় আর কি, अंगेन घात्रम नयने वक्त्रम न्यायेन राज्यम लवणेन भोज्यम। এর থেকে পারফেক্ট রেসপন্স পাবেন না ভাই, এটাই বলে দাও। আচ্ছা, এইটা যে একটা সংস্কৃত শ্লোক, সেটা জানেন তো? মানে এটা একটা ব্যালেন্স আছে একজন এসে বুঝে দিয়ে গেছে, লবণ লাস্টে লবণ রিলেটেড, লবণ ছাড়া লবণ। খাবার ইয়ার। এক্স্যাক্টলি। তা সেটা মানে এটা নিয়ে যে হাসাহাসি হয়েছিল, বাপ রে! মানে মোদিজির যা উচ্চারণ, এটা সবাই, আপনি যেটা ভাবছেন সেই জিনিসটাই সবাই ভেবেছিল। হ্যালো, অ্যাকচুয়ালি আমি একটু লিভ নিচ্ছি, মানে আমার লিভ নিতে হবে, দ্যাটস অ্যান ইমার্জেন্সি। ওকে, বাই, থ্যাংক ইউ, গুড নাইট। গুড নাইট। এই ফারাজ ভাই, আপনি এই যে বাই বলে গেল, এই বাই বলার পরে আমার একটা জিনিস মনে হলো, আপনি একটা ভিডিও করেছিলেন মনে আছে মাতুব্বর ভাইকে নিয়ে? কোনটা ভাই? আচ্ছা, আমার ফেসবুকেই আছে, আমি শেয়ার করবো। ওটা না, সে ফারাজ ভাইকে, সে একজন ছিল না, রোজ বা কেউ একটা ছিল না, সে হচ্ছে ভাই সি ইউ কিরকম করে হচ্ছে গেছিল। হ্যাঁ, তো ফারাজ ভাইয়ের সরি মাতুব্বর ভাইয়ের সে এক গাল হাসি, তো সেইটা নিয়ে আমরা পরে একটা ভিডিও বানিয়েছিলাম, মনে আছে? আমার মনে আছে দেখি তো বলতেছি, মেরে সামনে वाली खिड़की में। হ্যাঁ, ওইটাই, মেরে সামনে বলে খিড়কি। কিন্তু ওখানে মিউজিকটা ওইটা দেননি, ওখানে একটা অন্য মিউজিক দিয়েছেন। ভিডিওটা ব্যাপক হয়েছিল, অসাধারণ হয়েছিল, প্রচুর ভিউ এসেছিল ওই ভিডিওটাতে। দাঁড়ান, ওই ভিডিওটা আরেকবার পোস্ট করবো, অসাধারণ ছিল এই ভিডিওটা। আচ্ছা ঠিক আছে, আমরা তাহলে